আমি নিয়মিত সকাল 8:30 ঘুম থেকে উঠি। এর আগে আমাকে তেমন কেউ ডাকে না, কিন্তু আজ এত সকালে আমাকে কেন রাখছে? খুব কষ্ট করে ঘুম থেকে উঠে বাইরে যেতেই দেখি সবাই রেডি হয়ে বসে আছে। ছোট বোনের কথা শেষ না হতেই মা বলল, সাগর যা রেডি হয়ে নে। সোফায় বাবা রাগান্বিত মনে বসে আছে, বাকি সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত। আমি মাকে জিজ্ঞাসা করলাম, আমরা কি কোথাও যাচ্ছি? মা বলল, হ্যাঁ। তখন আমি বললাম, কোথায়? কিন্তু মা কিছু না বলে ধমক দিয়ে বলল, যা রেডি হয়ে নে। কিন্তু মা আমার তো ক্যাম্পাসে যাওয়া লাগবে, আমি তো যেতে পারবো না, তোমরা যাও। তখনই বাবা ধমক দিয়ে বলল, আজকে ক্যাম্পাসে যাওয়া লাগবে না। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম, কারণ আমি বাবাকে খুব ভয় পাই। ছোট থেকে বাবার কাছে কম থেকেছি। বাবা ছিল অনেক রাগী মানুষ। মূলত আমি দাদা দাদির কাছে থেকেই বড় হয়েছি। আমি যখন পৃথিবীতে আসি তখন আমার আব্বুর পক্ষে আমাকে নিজের কাছে রেখে মানুষ করার মতো ক্ষমতা ছিল না, কারণ আমার পরিবার ছিল আর্থিকভাবে দুর্বল। তাই আমাকে রেখে বাবা মা পাড়ি জমায় দূর শহরে। বাবার বাল্যবন্ধু আসলাম খান ছিল খুব ধনী পরিবারের ছেলে। শহরে এসে তার কাছে আশ্রয় নেয়, তার কোম্পানিতে ছোট চাকরি নেয়। তারপর আস্তে আস্তে এত কিছু। এখন আমাদের কোম্পানি বাংলাদেশের টপ 10টা কোম্পানির মধ্যে অন্যতম। আমি ইউনিভার্সিটিতে এবার 4র্থ বর্ষের ছাত্র। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে একটা শার্ট পরে নিচে যেতেই বাবা আবার ধমক দিয়ে বলল, এটা কি পরে আসছিস? আমি বললাম, কেন? পাশের রুম থেকে দাদি, যাও দাদু ভাই, পাঞ্জাবি পরে এসো। আমার সবার উপরেই খুব বিরক্তি লাগছে, সবাই আমার সাথে এমন করছে কেন? যাই হোক, একটা সবুজ রঙের পাঞ্জাবি আম্মু আলমারি থেকে বের করে দিল। পরে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে আমি সবার কাছে জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি? কিন্তু কেউ কিছু বলল না। শুধু বাবা আর দাদু বলল, গাড়িতে ওঠো। পেছনের সিটে বোন বসে আছে। ছোট বোন বারবার ইশারা করছে। আমি বুঝতে পারলাম ও কিছু বলতে চাইছে, তাই ওর কাছে গিয়ে বসলাম। কিন্তু হারামি কিছু না বলে আমাকে ইগনোর করছে। তাই হারামিকে ফুচকা খাওয়ানোর লোভ ধরলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। মানিব্যাগ থেকে 500 টাকা বের করে হাতে গুঁজে দিয়ে বললাম, এবার বল। আমার কানে কানে বলে, তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, পছন্দ হলে বিয়েটাও নাকি হয়ে যেতে পারে। ছোট বোনের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সেই দিনের ঘটনার পর আমি আর বিয়ের কথা ভাবতে, কিন্তু আমার বাবা মার সম্মানের কথা ভেবে আমি কিছু না বলে গাড়িতে বসে রইলাম। আর নেমে যেতে পারলাম না। আর অনেকদিন পর পরিবারের সবাই একসাথে খুব আনন্দ করছে। সবার এই আনন্দকে আমি নষ্ট করতে চাই না। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? গাড়ি তো সেই গ্রামের দিকে যাচ্ছে। আমি হারামিটাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছু বলছে না। এবারও সে আগের পদ্ধতি খাটালাম, কিন্তু হারামি কিছু বলছে না। শুধু বলল বাবার নিষেধ আছে। ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। গাড়িতে শুধু আমি মনমরা হয়ে বসে আছি, বাকি সবাই খুব আনন্দ করছে। অনেক দূরের পথ, তাই মাঝপথে এসে একটা হোটেলের সামনে গাড়ি থামলো। সবাই হোটেলের ভিতরে ঢুকে গেল, কিন্তু আমি গেলাম না। পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে টানতে টানতে একটু সাইডে চলে গেলাম। আমি সিগারেট খাই, এটা বাসা থেকে তেমন কেউ জানে না। চিন্তাগ্রস্ত মনে আমার বেস্ট ফ্রেন্ড আমিনুরকে ফোন দিলাম, কিন্তু শয়তানটা কল রিসিভ করলো না। 3-4 বার কল দেওয়ার পর রিসিভ করলো। আমি ওকে সব খুলে বললাম। ও বলল, তোর ফোনে লোকেশন অন কর, আমি তোদের ফলো করে আসছি। সবাই আবার গাড়িতে উঠে পড়লো। আবার সে বিরক্তিকর যাত্রা শুরু হলো। এবার সোজা গিয়ে দাদার বাড়ি গিয়ে থামলো। গাড়ি থেকে নেমে প্রথমে চোখ গেল পাশের বাড়ির দিকে। অনেক সুন্দর করে সাজিয়েছে, ঠিক যেন বিয়ে বাড়ি। আমি এত কিছু না ভেবে সোজা রুমে চলে গেলাম, কারণ এই বাড়ির সাথে জড়িয়ে আছে অনেক খারাপ স্মৃতি, যা আমি কখনোই ভুলতে পারবো না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গা হেলিয়ে দিলাম, কিন্তু বেশিক্ষণ বিশ্রাম নিতে পারলাম না। বাড়িতে এত চেঁচামেচি যে আমি ঘুমাতেই পারলাম না। এর মধ্যে আমিনুর গ্রামে এসে গেল, আমাকে কল দিয়ে এগিয়ে আসতে বললো। আমি ওকে এগিয়ে নিয়ে আসতে যাব, ঠিক এমন সময় বাবা এসে রেডি হয়ে নিতে বললো। ছোট বোন এসে বলে, ভাবি কিন্তু সেই ভাইয়া। এদিকে আমিনুর ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করতে পারছি না, কারণ পাশে দাদি আর আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু আর দাদির সামনে আগাতেই, এ কি, আমাকে কোথায় নিয়ে এলো? এই পাশের বাড়িতে। আমার এখন প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। সবাই গিয়ে সোফায় বসলাম। খাবার দাবারের পর্ব শেষ হতেই মেয়েকে সামনে আনা হলো। আমি বাবার দিকে বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কার জন্য মেয়ে দেখতে আসছি আমরা? তখন মা পাশ থেকে বলল, তোর জন্য। মেয়ের মুখ দেখে আমি টাসকি খেয়ে গেলাম। দিদি এখানে কেন? সে ছোট্টবেলায় দুজন একসাথে খেলাধুলা করতাম, দুজন একসাথে স্কুলে যেতাম। আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক ছিল, একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতাম না। তবে সেদিনের সেই তিক্ত অভিজ্ঞতার পর থেকে একা থাকা শিখে গিয়েছি। তবে তিথি এখন দেখতে এত সুন্দর হয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না, পুরাই আগুন।
তারপরেও এবারই বিয়ের করা আমার পক্ষে সম্ভব না। মেয়ে দেখার পর্ব শেষ হতেই আমার বাবা আর তিথির আম্মুকে নিয়ে কি যেন কথা বলছে। অবশ্য তিথির সাথে আমার কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি একবার দাদিকে বললাম, কিন্তু দাদি বলে, আমাদের সময় তো এসব ছিল না বাবু। তোর দাদা আমায় দেখতে গিয়েই বিয়ে করে নিয়েছিল। এর আগে আমাদের মধ্যে তো কোনো কথাই হয়নি। আমরা কি খারাপ আছি? আমি কিছু একটা বলতে যাব, তখনই বাবা মা একসাথে চলে আসলো। তাই বাধ্য হয়ে মুখ বন্ধ করে রাখতে হলো। কিছু বলার থাকলেও বলতে পারলাম না। মা এসেই, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর এবং লক্ষ্মী। আমার বৌমা হিসেবে এই মেয়েকেই চাই। দাদি নাতবো আমার এটাই চাই। পরিবারের সবার কথা শুনে আমি হতবাক। সবাই বলে কি, আমার এখন কান্না আসছে। এর মাঝে ছোট বোন এসে বলছে, আব্বু, ভাইয়ার মেয়ে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করবা না? ও কি বলবে? ও কি বোঝে? পারলে ওর কাছ থেকে ফোনটা নিয়ে নাও। ওর কথা সুবিধার মনে হচ্ছে না ছোট বোন। আব্বু, ফোন দিতে পারলে ফুচকা খাওয়াবা? এদের সবার যত্ন নেয় আমি অতিষ্ঠ। আসলে সেদিনের সেই ঘটনায় আমি আমার বড় বোন ছাড়া পরিবার তেমন কেউ জানে না। অবশ্য বড় বোন এখন দেশের বাইরে আছে। যদি জানতো তাহলে এবারই মেয়ে দেখা তো দূরের কথা, এক মুঠো খাবারও খাইতে আসতো না। অবশ্য দোষ আমারই ছিল। হঠাৎ আমিনুরের ফোন। পাশে বাবা মা দাঁড়িয়ে আছে। আমি পকেটে হাত ঢুকে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরলাম, কারণ বাবা যদি জানতে পারে আমি এখনো আমিনুরের সাথে মেলামেশা করি তাহলে খুব বকবে। বাসা নিচে টং দোকানে আমি আর আমিনুর সিগারেট খাচ্ছিলাম। বাবা বেলকনি থেকে দেখে ফেলে। ব্যাস, সেদিনের পর থেকে আমিনুরের সাথে আমার মেশা বারণ। চেপে ধরার ফলে ফোন অফ হয়ে গেল। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি বসে আছি, পাশে ছোট বোন সহ পরিবারের সবাই বসে আছে। পাশের বাড়ি থেকে তিথির আম্মু আর দাদি বাবাকে ইশারা করে ডাক দেয়। কি যেন কথা হয়। তারপরে বাবা এসে, সাগর, যাও, রেডি হয়ে নাও। বাবা, আমরা কি এখন শহরে রওনা দিব? জি না, তোমার বিয়ে হবে আজকে রাতে। কিন্তু বাবা, আমি এভাবে বিয়ে করতে পারবো না। আমাকে কয়টা দিন সময় দাও। আমি কথা দিয়ে ফেলেছি। মেয়ে তো অনেক সুন্দর, আর তোরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছিস, তাহলে সমস্যা কি? শহরের বাড়িতে গিয়ে একটা বড় অনুষ্ঠান করব, তখন তোমার বন্ধুদের দাওয়াত দিও। আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। চাচাতো ভাইকে আমার সাথে রুমে পাঠালো। এরকম অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে নিতে হলো। বাবা মায়ের ভয়ে বিয়েটাও করে নিতে হলো। এত ব্যস্ততার মাঝে আমি আমিনুরের কথা ভুলে গিয়েছিলাম। সবাইকে কাটিয়ে বাইরে এসে আমিনুরের নাম্বারে কল দিলাম, কিন্তু আর কল গেল না। মনে হয় চাষ শেষ হয়ে গেছে। এদিকে রাত বেশি হয়, আমাকে আজকে শহরে ফেরা হলো না। আমি মনে মনে ভাবছি, পৃথিবীতে কি আমি একমাত্র পুরুষ যে কিনা বাসর রাত স্ত্রীর বাড়িতে কাটাবে? এখন রাত 9টা বেজে গিয়েছে, তাই আর বাইরে থাকতে পারলাম না। 2-3টা মেয়ে এসে বলে, ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? আমি কথা না বাড়িয়ে চলে আসলাম। রুমের দরজায় তালা দেয়া। টাকা না দিলে নাকি রুমে ঢুকতেই দিবে না। কিন্তু আমার কাছে তো টাকা নেই, কি করব? 15-10 মিনিট পর বাবা এসে বাচ্চাদের দাবি মিটিয়ে রুমের তালা খুলে দিল। রুমের সামনে দাঁড়িয়ে ভাবছি, তিথিকে কোনোদিন আগের সেই কথাগুলো বলবো না। অনেক চিন্তা, দ্বিধা, সন্দেহ নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। কিন্তু আমি ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। কেন? আসলে কি কেউ নেই? তিথি কোথায় গেল? একটু খোঁজাখুঁজি করার পর বেলকনিতে চোখ গেল। দেখি একা একা তিথি বসে আছে। কাছে গিয়ে পেছন থেকে যে ডাক দিলাম, তখনই আমার পাঞ্জাবির কলার ধরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি মেঝেতে ঠাস করে পড়ে গেলাম। এতে আমার মাথায় হালকা কেটে গেল, ফলে রক্ত বের হচ্ছে। আমার কাছে এসে গলা চেপে ধরে বলছে, আমি কিছু জানি না ভেবেছেন? আমি সব জানি। আপনি একটা প্রতারক। আপনার মতো ছোট মানসিকতার ছেলেকে আমি কখনো আমার হিসেবে মেনে নিতে পারবো না। তারপর আমার গলা ছেড়ে দিয়ে বাসর ঘরের যতভাবে সাজানো হয়েছিল সবকিছু এলোমেলো করে দিল। ঘরের ভিতরের অবস্থা নর্দমার মতো করে দিল। গ্লাসে এক গ্লাস পানি ছিল, সেটা বিছানার একপাশে ঢেলে দিয়ে গ্লাসটা টান মেরে ফেলে দিল। এর ব্যবহারে আমি অবাক। আমার একটাই প্রশ্ন, ওই কথাগুলো তিথি জানলো কিভাবে? এত সব কাহিনীর মাঝে আমি আমিনুরের কথা এক প্রকার ভুলে গেলাম। দেখি তিথি মানে আমার বউ ঘুমিয়ে পড়েছে। ফ্যানের বাতাসে ওর চুলগুলো মুখের উপর পড়েছে, আর ছোট চুলগুলো উঠছে। সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগে কি হবে? ওর যা ব্যবহার, আজকে আমার সাথে যা করলো, আমার বাবা মা আমার সাথে কোনোদিন এমন ব্যবহার করে নাই। শুধু ওদের বাড়ি বলে সহ্য করে নিলাম। তবে আমি চরম ভাবে এর প্রতিশোধ নিব, প্রতিজ্ঞা করলাম। আমার মনে একটাই প্রশ্ন, তিথির বড় বোন অনিকার সাথে যে সম্পর্কটা ছিল সেটা কি তিথি জানে? তাহলে জানলো কিভাবে? এটা ভাবতে ভাবতে বেলকনিতে চলে গেলাম। তারপর আনমনাভাবে পকেটে হাত দিলাম। দেখি একটা সিগারেট রয়েছে। রুমে একটা লাইটার ছিল। ধরিয়ে 2 টান দেওয়ার পর দেখি পেছন থেকে কে যেন হাসি দিচ্ছে। আমি ভাবলাম ভূত টুত নয় তো।
পেছনে তাকাতেই দেখি তিথি উঠে পড়েছে, আমার কাছে এসে বলছে, রুমের মধ্যে এসব চলবে না, যা করবেন বাইরে থেকে করে আসবেন। আর আমি এখন ঘুমাবো, কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। তারপর বিছানায় চলে গেল। বিছানার একপাশে শয়তান পানি ফেলে রেখেছে, মেঝেতেও ময়লা করে ফেলেছে, সবার একপাশে পানি ছুটে এসে লেগে ভিজে গিয়েছে। মানে আমার ঘুমানোর কোনো সুযোগই নেই। তাই আবার বেলকনিতে চলে গেলাম। তখনই চোখ গেল তিথির পড়ার টেবিলের উপর। দেখি 2টা পুরনো ডায়েরি পড়ে আছে। কাছে যেতে দেখি ডায়েরির উপর হালকা অনিকা লেখা। তার মানে আমি এখন যা ভাবছি তাই। আমি লুকিয়ে ডায়েরিটা বেলকনিতে নিয়ে চলে আসলাম। এসে খুলতে দেখি এতে অনিকার আত্মজীবনী লেখা। তার মানে এই ডায়েরিটা পড়ে তিথি আমার সাথে এমন খারাপ ব্যবহার করলো, কিন্তু এতে তো পুরো ঘটনাটা লেখা নাই। ও শিট! আমি আর 1 মিনিটও দেরি করলাম না। দেখি বিছানায় শয়তানিটা ঘুমাচ্ছে। হাত ধরে হ্যাঁচকে টান দিলাম। ব্যথা একটু কেঁদে উঠলো। তাতে আমার কি, আমার সাথে যে ব্যবহার করেছে। ঘুম থেকে সাথে সাথে উঠে পড়লো। ঘুম থেকে উঠেই বলে, আপনি আমাকে স্পর্শ করলেন কেন? আমি না আপনাকে বলেছি আমাকে স্পর্শ করবেন না? তুমি থামবে এবার? তুমি সেদিন পুরো ঘটনা জানো না। তুমি যে ডায়েরি পড়ে জেনেছো সেটা আমি দেখেছি, ওটাতে অর্ধেক লেখা আছে, বাকিটা আমি এখন তোমাকে বলবো। কিন্তু আমি শুনতে চাই না, কারণ আপনি এখন যা বলবেন সেটা আপনার মন গড়া বানোয়াট কথা। আপনাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। তুমি আগে আমার কথা শোনো, তারপর বিচার করো কথাগুলো বানোয়াট কিনা। যদিও আপনি এখন যা বলবেন সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা, তাও বলেন দেখি আপনি কত বানাতে পেরেছেন। আমি জানি তুমি আমার আর কোনো কথা বিশ্বাস করবে না, তারপরে বলছি। আমার শোনার ইচ্ছা নাই, তারপরেও বলেন। আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে শুরু করলাম। ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। আমার এসএসসি পরীক্ষা শেষ হলে আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসি। তখন অবশ্য তুমি বাড়িতে ছিলে না। তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়, তাই তুমি তোমার মামাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলে। আর তুমি তো জানো আমি গ্রামের তেমন কোনো ছেলেদের সাথে মিশতাম না। আমি ছোট থেকেই তোমার সাথেই থাকতাম। যেহেতু তুমি বাড়িতে ছিলে না, তাই আমার কোনো সঙ্গী ছিল না, একা একাই বাড়িতে বসে থাকতাম। তোমার বড় বোন অনিকা একদিন আমার দাদুর বাড়িতে আসে। আমি একা একা বসেছিলাম, তাই অনিকা আমাকে সাথে করে তোমাদের বাড়িতে নিয়ে যায়। মূলত ওখান থেকে অনিকার সাথে আমার কথা বলা শুরু হয়। এর আগে আমি তেমন কোনো কথা বলতাম না, সেটা তুমি ভালো করে জানো। অনিকা ছিল আমার 2 বছরের বড়, তাই আমি মনে করতাম আপু বলাই বেস্ট। কিন্তু অনিকাকে আমি যখন আপু বলতাম তখনই ওর মুখ কালো হয়ে যেত। তখনই বুঝতে পেরেছিলাম আমার প্রতি অনিকার কিছুটা দুর্বলতা আছে। তুমি বিশ্বাস করো, আমি কখনোই দুর্বলতার সুযোগ নিতে চাই নাই। আমি তখন অনিকাকে আমার বড় বোন, বড় আপুর মতো দেখতাম। আমি একদিন একা একা তোমাদের বড় পুকুরটার পাড়ে বসেছিলাম। এমন সময় অনিকা এসে আমার পাশে বসে। ওই দিন আমার মন খারাপ ছিল, কারণ পরের দিন আমার রেজাল্ট দেওয়ার কথা ছিল। ও এসে আমাকে বোঝাচ্ছিল। এমন সময় গ্রামের করিম চাচা দেখে ফেলে অনিকা আমার মাথায় হাত দিয়ে বসে আছে। ব্যাস সোজা গিয়ে আমার দাদুর কাছে বলে দেয়। কিন্তু সেই সময় আমাদের মাঝে কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। কিন্তু দাদু ওই সময় কিছু বললো না। কারণটা মনে হয় পরের দিন রেজাল্ট দিল, আমি খুব ভালো রেজাল্ট করলাম। অনিকা একটা পিচ্চিকে দিয়ে খবর পাঠালো আমি যেন পুকুর পাড়ে দেখা করি বিকেল 5টার সময়। আমি একটু দেরি করে গেলাম। গিয়ে দেখি অনিকা একটা লাল শাড়ি পরে বসে আছে। ওকে অসাধারণ লাগছিল তখন, তাই আমি আমার নিজের মুখকে আটকে রাখতে পারলাম না। বলে ফেললাম, আপু তোমাকে আজ অনেক খুব সুন্দর লাগছে। কিন্তু আপু বলাতে রেগে গেল, তাই আমি আর কোনো কথা বললাম না। দুজনেই চুপ করে বসে আছি, কেউ কোনো কথা বলছি না। 5 থেকে 7 মিনিট পর অনিকা আমাকে বলছে, তুই জানতে চাস না তুই আমাকে আপু ডাকলে আমি কেন রেগে যাই? আমি বোকার মতো বলেই ফেললাম, কেন? তখন অনিকা বলল, তুই বুঝিস না একটা মেয়েকে কখন আপু বললে সে রেগে যায়? আমি অনিকার কথা শুনে কিছুই বুঝতে পারছিলাম না, তাই আমি চুপ করে বসেছিলাম। হঠাৎ আপু দাঁড়িয়ে বলে, আমার তোকে খুব ভালো লাগে। তখন আমিও বলি, আমারও তোমাকে খুব ভালো লাগে আমার বড় আপু হিসেবে, কারণ তুমি আমাকে অনেক সাপোর্ট দাও। তখন অনিকা বলে, তুই আমার কথা বুঝতে চাচ্ছিস না বা বোঝার চেষ্টা করছিস না। আমি বললাম, কেন? তখন অনিকা বলে, তোর জন্য আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি। কিন্তু আপনি তো আমার 2 বছরের বড়। তো কিছু না। দেখ সাগর, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই বিশ্বাস কর, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। এই বলে অনিকা দৌড়ে বাড়ি চলে গেল। আমি চিন্তাগ্রস্ত মনে বাড়ি এসে বিছানায় গা হেলিয়ে দিলাম। তারপর ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন বিকালে সেই পিচ্চিটা এসে বলে, আনিকা আপু আপনার সাথে কথা বলবে।
তাই আবার সেই পুকুর পাড়ে গিয়ে বসে আছি, কিন্তু আজকে অনিকা আর আসলো না। সন্ধ্যার পর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি আর দাদি বসে আছি, এমন সময় খবর আসে অনিকা নাকি অসুস্থ। আমি 1 মিনিটও দেরি না করে অনিকাদের বাসায় চলে গেলাম। তারপর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি অনিকা বিছানায় শুয়ে আছে, হাতে সেলাইন দেয়া। আমি পাশে গিয়ে বসলাম। এশার আজান দেওয়ার সময় সবাই রুম থেকে চলে গেল। আমি আর অনিকা দুজনেই রুমে ছিলাম, আর কেউ ছিল না। তখন চাইলে কিন্তু আমি খারাপ কাজ করতে পারতাম, কিন্তু করিনি। আমি অনিকাকে বললাম, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? কিন্তু অনিকা কিছু বলছে না। অনিকা 3 থেকে 4 মিনিট পর বলল, এখন তুই যা, কাল বিকাল 5টার সময় পুকুর পাড়ে আসিস, দেরি করিস না কিন্তু। আমি ওর কথা মতো চলে আসলাম। এসে বিছানায় গা হিলিয়ে দিলাম, তারপর ঘুমের দেশে চলে গেলাম। পরের দিন বিকালে 1 সেকেন্ডও দেরি করলাম না, সোজা পুকুর পাড়ে চলে গেলাম। দেখি তাও অনিকা আগে থেকেই বসে আছে। আমি যেতেই বলল, তা তুই ভাবলি কি? আমি আর না বলতে পারলাম না। এখান থেকে শুরু হলো আমাদের পথ চলা। আমরা ভালোই চলছিলাম। আমার সামনে আরো 3 মাস বন্ধ ছিল, তাই পড়ালেখা তেমন কোনো চাপ ছিল না। আর অনিকা গ্রামের কলেজে অনার্স 2nd ইয়ারে পড়তো, তাই ওর কোনো চাপ ছিল না। ভালোই কাটছিল আমাদের দিনগুলো, সবসময় খুব আনন্দে থাকতাম। আর মজার ব্যাপার হলো, দাদুর কাছে আমাদের ব্যাপারে যে নালিশ করছিল, দাদু নাকি উল্টোই তাকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আর বেশি দিন আমরা এইভাবে থাকতে পারলাম না। অনেক বড় ঘরের ভালো একটা ছেলে অনিকাকে দেখতে আসলো। অনিকাকে দেখা মাত্র ওই ছেলে পছন্দ হয়ে গেল। অবশ্য অনিকাকে কারো অপছন্দ হবে না, ওকে একবার দেখলেই ভালো লেগে যায়। ওর চোখে একটা মায়া আছে, যে মায়ায় কেউ এড়িয়ে যেতে পারবে না। ওর মুখে টোল পড়ে যা যে কোনো ছেলে অবহেলা করতে পারবে না। ওর মুখে একটা হাসি আছে, যে দেখবে সে সারা জীবন ভুলতে পারবে না। ছেলে লন্ডনে থাকে, অনিকাকে নাকি বিয়ের পরে নিয়ে যাবে, তাই অনিকাদের পরিবার সবাই রাজি হয়ে গেল। ছেলে পক্ষকে এই বলে পাঠালো যে সামনে শুক্রবার অনিকার আব্বুরা ছেলের বাড়িতে গিয়ে বিয়ের দিন তাই ঠিক করবে। কিন্তু অনিকা এসবের কিছুই জানতো না। পরে শুক্রবার বিয়ের দিন ঠিক করা হলো। 13 তারিখ, মাত্র 2 দিন সময় হাতে রেখে বিয়ের দিন ঠিক করা হলো। অনিকাকে সবাই বুঝিয়ে বলাতে অনিকা আর না করতে পারে না, কারণ অনিকার আব্বু ছিল হার্টের রোগী। সেই পিচ্চিটাকে নিয়ে অনিকা খবর পাঠালো আমি যেন ঠিক সময় পুকুর পাড়ে চলে আসি। আমি দেরি না করে সময় মতো পুকুর পাড়ে চলে গেলাম। অনিকা এসে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা ঠেকালো, আর শুধুই কেঁদে যাচ্ছে। ওর কান্না দেখে আমিও কেঁদে দিলাম। আমাদের মধ্যে কোনো কথা হচ্ছে না, শুধু কাঁদছি আর কাঁদছি। এমন সময় বাজার থেকে আসছিল অনিকার আব্বু। আমাদের অবস্থায় দেখে ফেলে, কিন্তু কিছু না বলে চলে যায়। শেষ পর্যন্ত আমি আর অনিকা ঠিক করলাম আমরা পালিয়ে যাব। আমাদের সব পরিকল্পনায় হলো, বিয়ের আগের দিন রাতে আমি অনিকার আগমনের জন্য আমার লাগেজ নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু অনিকাই আসলো না। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর পেছন থেকে কারোর আসার শব্দ পেলাম। পেছনে তাকাতেই একই, অনিকার আব্বু কেন? তাহলে কি সব জেনে গেল? আমি এখন কি করব? অনিকার আব্বু এসে কিছু না বলে আমার সামনে 2 হাত জোর করে দাঁড়িয়ে আছে আর কাঁদছে, কোনো কথাই বলছে না। আমি জীবনে কোনোদিন মানুষের এমন অসহায়ত্ব দেখি নাই। কিছু সময় এই অবস্থায় থাকার পর বলল, বাবা তুমি শহরে চলে যাও। দেখো বাবা, আমি পাত্রপক্ষকে কথা দিয়ে ফেলেছি। এখন যদি আমি কথা রাখতে না পারি তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। তোমরা যদি আগে বলতে তাহলে আমি কিছু করতে পারতাম বাবা। চাচার কথাগুলো আমার হৃদয় লেগেছিল, তাই নিজের ভালোবাসাকে বলে দিয়ে শহরের বাইরে রওনা দিই। শহরে এসে একটা বারে ঢুকে মদ আর গাঁজা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এমন সময় একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল। তারপর আমার আর কিছু মনে নেই। প্রায় 1 থেকে 2 মাস পর আমার গান ফেরে। বাড়ির সবাই ভেবে নিয়েছিল আমি আর কোনোদিন উঠেই দাঁড়াতে পারবো না। আমি যখন সম্পূর্ণ সুস্থ হই তখন অনিকার খোঁজ শুনি ও নাকি আত্মহত্যা করেছিল বিয়ের দিন রাতে। আর ছেলেপক্ষের অপমান আর মেয়ের শোকে চাচি হার্ট অ্যাটাক করে। তারপর হসপিটালে নিয়ে যাওয়ার সময় নাকি মারা যায়। এসব শুনে আমার মাথা ঠিক থাকে না, তাই আমি গ্রামে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠি। কিন্তু পরিবার থেকে আর যেতে দেয় না, কারণ সামনে আমার অ্যাডমিশন ছিল। তারপর থেকে আমার নিত্য সঙ্গী হয়ে গেল সিগারেট। আমি সিগারেট খেতাম সবকিছু ভুলে থাকার জন্য, মাঝে মাঝে গাঁজাও খেতাম। আমি যখন সিগারেট খাই তখন একটা শান্তি পাই, তখন আমি চিন্তামুক্ত হয়ে যাই। যখন সিগারেট খেয়েও কাজ না হয় তখন গাঁজা খাই। আমার কথাগুলো শেষ করে পেছনে তাকাতে দেখি তিথি ঘুমিয়ে আছে। তার মানে আমি যা বলছি তার একটা কথাও শুনে নাই। আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমি তেড়ে চলে গেলাম তিথির কাছে, কিন্তু কিছু বলতে পারলাম না, কারণ হয়তো বড় বড় সাহিত্যিকরাও বলতে পারবে না। দেখে মনে হচ্ছে একটা ছোট বাচ্চা ঘুমিয়ে আছে। ঘুমালে যে তিথিকে এত সুন্দর লাগে সেটা আমার জানাই ছিল না। ঠিক একটা বাচ্চার মতো ঘুমিয়ে আছে। জানালা দিয়ে হালকা বাতাস আসছে, সেই বাতাস লাগছে তিথির গায়ে। জ্যোৎস্না রাত, তাই জানালা দিয়ে আলো এসে লাগছে তিথির মুখে। মুখের উপর 2-1টা চুল বাতাসে ভেসে আছে। জ্যোৎস্নার আলোয় সেগুলো আলোর ঝলকানি দিচ্ছে। আমি যদি রূপের বর্ণনা করতে থাকি তাহলে 2 লাইনে শেষ করা হবে না। তাহার রূপের বর্ণনা করতে করতে ফজরের আজান দিয়ে দিল। আমি বিন্দুমাত্র সময় নষ্ট করলাম না।
অজু করে নামাজ পড়ে নিলাম, তারপর মনোজাত ধরে সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করলাম এবং সবশেষে আমার আব্বু আম্মুর জন্য দোয়া করলাম। আমি সারাদিনের ব্যস্ততার মাঝে আমিনুরের কথা ভুলে গিয়েছিলাম। হঠাৎ আমিনুরের কথা মনে পড়লো। পকেট থেকে ফোনটা বের করে কল দিলাম, কিন্তু ওর ফোন আর কল যাচ্ছে না, বন্ধই দেখাচ্ছে। আমি মনে মনে ভাবছি ও এখন কোথায়, ও কি পথ চিনে আমার দাদুর বাড়িতে আসতে পেরেছে? আমিনুরের কথা চিন্তা করছি, এমন সময় কে যেন দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু আমি দরজা খুলতে পারছি না, কারণ তিথি পুরো ঘরটা এলোমেলো করে ফেলেছে। কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর চলে গেল। আমি তিথিকে ডাকছি কিন্তু উঠছে না, তাই বাধ্য হয়ে ওর গায়ে স্পর্শ করতে হলো। 2 থেকে 3 বার ধাক্কা দেওয়ার পর ঘুম থেকে উঠলো। আমি দূরে চলে গেলাম, তারপর বললাম রুমটা পরিষ্কার করতে হবে, কিন্তু আমাকে বলল আমি পারবো না। আরো 2 থেকে 3 বার রিকোয়েস্ট করলাম, কিন্তু তাতেও কাজ হলো না, তাই বাধ্য হয়ে আমাকেই রুম পরিষ্কার করতে হচ্ছে। কিন্তু এই কি, রুমে বেলি ফুল কেন? আমার তো বেলি ফুলের অ্যালার্জি। আমি এখন এই ফুল ছুঁলে অ্যালার্জি বেড়ে যাবে, কিন্তু নিজের মধ্যে অন্যরকম একটা জিদ কাজ করছে, তাই ইচ্ছা করে সব পরিষ্কার করে নিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবার রুমে আসলাম, কিন্তু রুমে কোনো শোয়ার জায়গা ছিল না, শুধু একটা চেয়ার আছে বেলকনিতে, আর সব ভেজা, তাই ওই চেয়ারটায় বসে পড়লাম। একটা অনিদ্রা রাত কাটানোর পর আমি চেয়ারে বসাতে চোখটা লেগে গেল। ঠিক 7টার সময় রুমের সামনে এসে কে যেন ডাকছে। দরজা খুলতে দেখি একটা কম বয়সী মেয়ে, বলছে আর কত, রাত তো শেষ। আমি চুপ করে আছি। পেছন থেকে তিথি বলছে, তুমি যাও ভাবি, আমরা আসছি। বাইরে যেতে আম্মু। আমি সম্মতি প্রকাশ করে একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম, কিন্তু এ কি, ওয়াশরুমে ছিটকেনি ভাঙা কেন? আগে 2 বার আসছি ওয়াশরুমে, কিন্তু ছিটকেনি দেওয়ার প্রয়োজন হয় নাই। এক হাত দিয়ে দরজা ধরে আমি অন্য হাত দিয়ে গোসল করছি। একটু অন্যমনস্ক হয়ে দরজা ছেড়ে দিলাম, তারপরেই ঘটলো বিপত্তি। তিথি ওয়াশরুমে ধাক্কা দিয়ে সোজা ওয়াশরুমে চলে আসলো। তারপর আমাকে দেখে জোরে চেঁচাতে যাবে, এমন সময় আমি ওর মুখে চেপে ধরলাম, তাই আর চেঁচিয়ে উঠতে পারলো না। তিথির মুখ ছেড়ে দিতেই ওয়াশরুম থেকে দৌড়ে পালালো। আমার মনে হয় একটু লজ্জা পেয়েছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে যেতেই খবর পাই একটা ছেলেকে নাকি গ্রামের দুষ্ট ছেলেরা মেরে পুকুর পাড়ে রেখে গিয়েছে। সে নাকি যন্ত্রণায় ছটফট করছে। আমি দৌড়ে পুকুর পাড়ে চলে গেলাম, গিয়ে দেখি এ তো আমিনুর। আমি ওকে কল করে নিয়ে দাদার বাড়িতে চলে আসলাম। তারপর মাথায় পানি দিয়ে গান ফেরালাম। গ্রামের ডাক্তার কাকাকে খবর দিলে ডাক্তার কাকা এসে ওর ড্রেসিং করে ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দিল। বাবা এসে আমার কাছে প্রশ্ন করলো, এ এখানে আসলো কি করে? আমি বললাম আমি আসতে বলেছিলাম, কিন্তু রাতে ব্যস্ততার মাঝে ওকে রিসিভ করতে যাওয়ার সময় পাইনি। আমার কথা শেষ হতেই ঠাস, আব্বু আমার মুখে জোরে একটা থাপ্পড় মেরে দিল। তারপর বলল, আমাকে তুমি কি মনে করো যে আমি নিষ্ঠুর পাষাণ যে তুমি আমাকে কাল রাতে বলতে ভয় পেলে? তোমার বন্ধু গ্রামে আসছে। দরজার আড়াল থেকে দেখি তিথি কাছে, কিন্তু ঠিক কিসের জন্য কাছে অনুমান করতে পারলাম না। আমার জন্য যে কাছে না সেটা 100% নিশ্চিত। তাহলে কি? এদিকে ড্রাইভার গাড়ি বের করে নিয়ে আসলো। আব্বু সবাইকে ডাকছে, এখন শহরে রওনা দেবে, তাই সবাইকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিতে বললো। তাই আমিও রেডি হয়ে চলে আসলাম। রুমে গিয়ে দেখি তিথি রেডি হচ্ছে না, কাঁদছে। আমি কিছু না বলে নিজের মতো রেডি হয়ে আমিনুরের কাছে চলে গেলাম। ওকে একটা হাফ শার্ট পরিয়ে গাড়িতে উঠালাম। দেখি সবাই রেডি হয়ে গাড়ির সামনে চলে আসছে। আসার সময় একটা গাড়িতে আসলেও এখন আর গাড়িতে ফেরা যাচ্ছে না, কারণ আরো 3 জন মানুষ আমাদের সাথে যোগ হয়েছে। তাই আব্বু স্থানীয় বাজার থেকে একটা প্রাইভেট কার ঠিক করে আনে। একটা গাড়িতে আব্বু, তিথি, আরো কয়েকজন, আর অপর গাড়িতে আমি, আমিনুর, আমার ছোট বোন। গাড়ি ছেড়ে দিল। গ্রাম পাস করতে আমিনুর একটু সুস্থ হলো, এখন উঠে বসতে পারছে। আমিনুর আমাকে বলছে, বন্ধু তোমার বউ কই? তখন আমি আমিনুরকে সবকিছু খুলে বললাম। আমিনুর আমাকে এই বলে আশ্বস্ত করলো যে কিছুদিন সংসার করার পর ঠিক হয়ে যাবে। আমিনুর আমার বউ ছবি দেখতে চাইলো, কিন্তু আমার কাছে কোনো ছবি ছিল না। তাই আমি বললাম, আমার কাছে কোনো ছবি নাই। সামনে থেকে আমার ছোট বোন, ভাইয়া আমার কাছে ছবি আছে, দেখাবো? কিন্তু তখন আমিনুর বলল, এখন দেখবো না, একবারে সরাসরি দেখবো। আনুমানিক 3 ঘন্টা পর আমরা শহরে পৌঁছে গেলাম, কিন্তু তারও আগে আব্বু আম্মুরা চলে আসে। আমি আমিনুরকে রুমে নিয়ে গেলাম, দুজনেই ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমিনুর বলল, তোর বউকে দেখাবি না? বন্ধুর আবদার রাখতে ওকে তিথির কাছে নিয়ে গেলাম। তিথিকে দেখে আমিনুর কেমন যেন করছে, আর কোনো কথাই বলছে না। কিছুক্ষণ পর দেখি আমিনুর চোখ দিয়ে পানি পড়ছে। এদিকে তিথিও ঠিক একই অবস্থা। আমি কিছুই বুঝতে পারছি না, কি হলো এদের? বন্ধুর খাওয়া জিনিস আমি বিয়ে করলাম? আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হলো বন্ধু? কিন্তু ও কিছুই বলছে না। আমিনুর পিঠে হাত দিতে কেমন যেন লাফিয়ে উঠলো। আমি তখন বললাম, কি রে দোস্ত, এমন করছিস কেন? আরে কিছু না, পুরা শরীরে ব্যথা। তুই যখন হাত দিলি তখন কাটা জায়গার উপর হাত পড়ে,
যাই বলিস দোস্ত, তোর বউ কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাবি আমার দেখতে সেই। দোস্ত, আজকে আমি চলে যাচ্ছি, আবার পরে একদিন আসবো। না, তুই আমাদের বাসায় থাক। বাসায় কাল অনুষ্ঠান, তুই না থাকলে হয়? এত কাজ করবে কে? আর তোর শরীর অবস্থা তেমন ভালো না, আজকে যেতে হবে না। তোর বাসায় আমি ফোন করে কথা বলে নিচ্ছি, তুই রুমে গিয়ে রেস্ট নে যা। দেখ দোস্ত, আমার বাসায় একটু কাজ আছে, আমি চলে যাই। তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই রুমে গিয়ে রেস্ট নিয়ে যা। তারপর আমি ছোট বোনকে ডেকে আমিনুরকে গেস্ট রুম দেখিয়ে দিতে বললাম। তিথি আম্মুর কাছে বসেছিল। আমি রুমে গিয়ে বিছানায় গা হেলিয়ে দিলাম, তারপর চলে গেলাম ঘুমের দেশে। ঠিক বিকেল 5টার সময় ঘুম ভেঙে গেল। হালকা ফ্রেশ হয়ে আম্মুর রুমে গেলাম, দেখি আম্মু ঘুমিয়ে পড়েছে। ছোট বোনের রুমে গিয়ে দেখি ছোট বোন ঘুমিয়ে পড়েছে। তাই আমি গেস্ট রুমে আমিনুরের কাছে গেলাম। তারপর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু আমার মনে প্রশ্ন একটাই, আমিনুরের রুমে তিথি কি করছে? আমি রুমের ভিতর না ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম। দেখি তিথি আমিনুরকে জড়িয়ে ধরে আছে এবং আশেপাশে কয়েকটা প্যাকেট পড়ে আছে, কিন্তু আমিনুর ছাড়ানোর চেষ্টা করছে। দেখো, আমি তোমার জন্য আমাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। সাগর খুব ভালো ছেলে, তোমাকে খুব ভালো রাখবে। আমি সাগরের সাথে 3 বছর চলছি, ও আমাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেনি, তাই আমিও ওকে কষ্ট দিতে পারবো না। তিথি কাঁদতে কাঁদতে আমার রুমে, মানে আমাদের রুমে চলে গেল। আমিও পেছনে গেলাম, কিন্তু তিথি রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর জোরে জোরে কাঁদতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর আর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না। তারপর কি হলো? তারপরে আমি ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলাম, ভিতর থেকে কোনো সাড়া দিচ্ছে না। এখন আমি ভাবছি, পাগলিটা কি কিছু করে ফেললো? আমি আমাদের রুমের দরজার ভিতর থেকে লক করে দিলাম, যাতে বাইরে থেকে কোনো শব্দ শোনা না যায়। তারপর ওয়াশরুমের দরজা ভাঙার চেষ্টা করতে লাগলাম। হাত দিয়ে ধাক্কা দিতে দিতে আমার হাত কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু আমি হাল ছাড়ছি না। অনেক চেষ্টার পর ওয়াশরুমের দরজা ভেঙে ফেললাম। তারপর দেখি ভেতরে তিথি পড়ে আছে। তিথির হাত দিয়ে শুধু রক্ত ঝরছে, রক্ততে পুরো মেঝে লাল হয়ে গেছে। এসব দেখে আমার মাথায় কাজ করছে না। আমি কোনো কিছু না ভেবে আমার পাঞ্জাবির এক প্রান্ত ছিঁড়ে তিথির হাতে বাঁধলাম, যাতে রক্ত বের হতে না পারে। তারপর তিথিকে কোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছি। এমন সময় আব্বু অফিস থেকে বাড়ির মধ্যে গাড়ি নিয়ে চলে আসলো। তিথিকে কোলে করে ডাইনিং রুমে আসতে মা, বোন, দাদা, দাদি সবার হাজারো প্রশ্ন। আমি কারো কোনো প্রশ্ন জবাব দিলাম না। আব্বুর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে তিথিকে গাড়িতে উঠালাম। তারপর সোজা হসপিটালে গিয়ে থামালাম। গাড়ি কোনো মতে পার্ক করে আবার ওকে কোলে নিয়ে সোজা ওটিতে চলে গেলাম। কিন্তু হাসপাতালে কোনো ডাক্তার নাই, কারণ এখন লাঞ্চ ব্রেক চলছে। এই কথা শোনার পর আমি হাওমাও করে কেঁদে উঠলাম। তারপর কোথা থেকে যেন এক নার্স এসে তিথিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ বন্ধ করে দিল। নার্স আমাকে এই বলে ব্যবস্থা করলো যে ভয়ের কোনো কারণ নাই, রক্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু তিথি এখন অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই আমি চিন্তামুক্ত হতে পারলাম না। ঠিক 15 মিনিট পর একজন ডাক্তার আসে। তারপর তিথিকে ওটিতে নিয়ে যায়। 5 মিনিট পর ডাক্তার বেরিয়ে এসে বলে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ও পজিটিভ, রক্ত লাগবে 2 ব্যাগ। আমি ডাক্তারকে বললাম, ও পজিটিভ রক্ত আমার শরীর থেকে যত খুশি নেন। 2 ব্যাগ রক্ত দেওয়ার পর ডাক্তার ওটিতে চলে গেল। এর মধ্যে পরিবারের সবাই এসে গেল। বাবা এসে, তুই আমার বৌমাকে কি বলেছিস, যেমন কাজ করলো? বৌমা এখন কেমন আছে? দাদি কান্না শুরু করে দিল। আমি কোনো জবাব না দিয়ে বসে রইলাম আর কাঁদতে লাগলাম। তারপরে আমি ভাবছি, আমি কার জন্য কাঁদছি, যে আমাকে কোনোদিন মেনে নিবে না, যে অন্যের জন্য আত্মহত্যা করতে যাচ্ছে। তারপর আমি চোখের পানি মুছে হাসপাতাল থেকে সোজা বাড়ি চলে গেলাম। বাড়ি এসে আমি আমিনুরকে গেস্ট রুমে খুঁজতে গেলাম, কিন্তু আমিনুরকে গেস্ট রুমে পেলাম না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। আমিনুরের ফোন নম্বরে কল দিলাম, কিন্তু ওর ফোন বন্ধ দেখাচ্ছে। তাই আমি সোজা স্টোর থেকে আমার বাইক বের করে সোজা আমিনুরের বাড়িতে চলে গেলাম। রুমে ঢুকতে আমিনুরের আব্বু আম্মু ভালো মন্দ জিজ্ঞেস করলো, কিন্তু আমি কারোর সাথে কথা না বলে সোজা আমিনুরের রুমের সামনে চলে গেলাম। দেখি দরজা ভেতর থেকে লক করা। 2-3 বার দরজা নক করতে আমিনুর দরজা খুললো। ওকে সামনে পেতে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিলাম। কিরে দোস্ত, এমন করছিস কেন? তোর কি হলো হঠাৎ এই সময় আমাদের বাড়িতে? তুই আমাকে আগে কেন বলিস না যে তোর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে? কই দোস্ত, আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। থাকলে তুই জানতিস না? একদম মিথ্যা বলবি না, আমি দরজার আড়াল থেকে সব শুনেছি। কোন দরজার আড়াল থেকে? কি যে বলিস তুই! তুই আর তিথি যা বলছিস আমি সব শুনেছি। তারপর আমিনুরের শার্টের কলার ধরে কাঁদতে লাগলাম আর বলছি, এটা আমি কি করলাম দোস্ত? তিথি আত্মহত্যা করতে গিয়েছিল। মানে? তোর সাথে কথা বলার পর রুমে গিয়ে ব্লেড দিয়ে হাতে শিরা কেটে ফেলেছে। এখন ও হসপিটালে।
আমিনুর সাথে কথা বলছি, এমন সময় আব্বুর ফোন। আমি ভয়ে ভয়ে ফোন রিসিভ করলাম। তারপর আব্বু যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিথির এখনো জ্ঞান ফিরে নাই। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে আর কোনোদিন জ্ঞান ফিরবে না। তিথির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই এমন হয়েছে। এসব কথা শোনার পর আমি আমিনুরকে ছেড়ে বাইক নিয়ে ফুল স্পিডে চালাতে শুরু করলাম। আর ভাবছি তিথির জন্য আমার এত মায়া কেন? ওর কিছু হলে আমি সহ্য করতে পারি না কেন? তাহলে কি আমি তিথিকে... না না না, এসব কি ভাবছি? এসব ভাবতে ভাবতে ফুল স্পিডে বাইক চালাচ্ছি। এমন সময় কোথা থেকে যেন একটা ট্রাক সামনে চলে আসলো। তারপর কি হলো আমি কিছুই বলতে পারবো না। হঠাৎ চোখ মেলতে দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। আমি চোখ মেলে তিথি তিথি বলে চিৎকার করে উঠলাম। পাশ থেকে একটা কম বয়সী সুন্দরী মেয়ে এসে বলল, আপনি আমার আব্বুর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছেন, তারপর আমার আব্বু আপনাকে এই হসপিটালে ভর্তি করে। আজ ঠিক 7 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আপনার কাছে কোনো ফোন বা মানিব্যাগ না থাকায় আমরা আপনার পরিবারের কাউকে খবর দিতে পারিনি। তখনই মনে পড়লো আমিনুরদের বাসায় ফোন ফেলে এসেছি। তখন আমি একটা লাফ দিয়ে মাথায় হাত দিয়ে বসে রইলাম আর ভাবছি বাড়ির সবাই কেমন আছে, আর তিথি বা কি হলো। ভাবতে ভাবতে চোখে জল চলে আসলো। তখন আমি মেয়েটার কাছে জিজ্ঞাসা করলাম আমার বাইক কোথায়। তখন সে বলে আমি যখন বাইক দিয়ে ট্রাকে ধাক্কা দিই তখন আমার বাইকটা তছনছ হয়ে যায়। আমি আর কিছু জিজ্ঞাসা না করে ধন্যবাদ দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি আম্মু আব্বু দাদা দাদি সবাই কাঁদছে। আমাকে দেখে আম্মু, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোর গায়ে এত ব্যান্ডেজ কেন? তোর কিছু হয়নি তো বাবা? তাই বলে হাউমাউ করে কান্না শুরু করে দিল। মায়ের কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে সংবরত রাখলাম। ছোট বোন কেঁদেই যাচ্ছে, কেউ থামতেই পারছে না। আমি ছোট বোনটাকে জড়িয়ে ধরলাম। তারপর আস্তে আস্তে কান্না থামলো। এর মধ্যে আব্বু জিজ্ঞাসা করে বসলো, কিরে তোর এই অবস্থা কি করে হলো? আমি বাবাকে খুলে বললাম। আমার কথা শেষ করতেই তিথির কথা মনে আসলো, তাই আমি জিজ্ঞাসা করলাম তিথি কোথায়? আম্মু বলল আমি রুমে আছে। সোজা রুমের সামনে চলে গেলাম। রুমের সামনে গিয়ে দেখি তিথি বিছানায় শুয়ে আছে, হাতে স্যালাইন দেওয়া। পাশে তিথির আম্মু বসে আছে। আমাকে দেখে তিথির আম্মু বাবা বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমার মেয়ে এমন কাজ কেন করলো? আমি সব ঘটনা খুলে বললাম, কিন্তু তিথি কেন এই কাজ করলো তার কোনো জবাব দিলাম না। তারপর আবার সেই একই প্রশ্ন করলো, তাই আমি এবার মিথ্যা আশ্রয় নিলাম। বললাম বাসায় আসার পর আমি ওকে একটু বকেছিলাম, তাই মনে হয় কষ্ট পেয়ে কাজ করেছে। এই কথা শোনার পর তিথির আম্মু কান্না শুরু করে দিল। আমি রুমের ভিতরে প্রবেশ করে তিথির পাশে বসলাম। বসে তিথির মাথায় হাত বুলাতে লাগলাম। এমন সময় ওর ঘুম ভেঙে গেল। যেহেতু আমি ওর মাথার সামনে বসেছিলাম তাই চোখ খুলতে আমার দিকে নজর গেল। আমাকে দেখে উঠতে চেষ্টা করলো, কিন্তু উঠতে পারছে না। আমার শাশুড়ি আম্মু উঠিয়ে বসিয়ে দিয়ে রুমের বাইরে চলে গেল। তিথি কিছু বলছে না, শুধু কাঁদছে। আমি কিছু না বলে পাশে বসে আছি। 3-4 মিনিট পর বললাম, তুমি আমিনুরকে ভালোবাসো? কিন্তু কোনো কথা বলছে না, চুপ করে আছে। আমি ছোটবেলা থেকে দাদা দাদির কাছে শুনেছি চুপ করে থাকা সম্মতির লক্ষণ। আর আমি তো সেদিন দরজার আড়াল থেকে তোমাদের সব কথাই শুনে ফেলেছি। কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম, আমিনুরের সাথে তোমার কিভাবে পরিচয়? কিন্তু কিছু বলছে না। আমি অনেক রিকোয়েস্ট করার পর বলতে শুরু করলো, যখন এসএসসি পরীক্ষা শেষ হয় তখন ও মামার বাড়িতে যাই। আর আমিনুরদের বাড়ি মামার বাড়ির পাশেই। তেমন কোনো মামাতো ভাই বোন না থাকায় বাড়িতে একা একা বসে সময় কাটাতাম। এর মধ্যে আমিনুর একদিন মামাদের বাসায় গাছ পাকা আম দিতে আসে, কিন্তু সেই দিন মামারা কেউ বাসায় ছিল না। তাই একরকম বাধ্য হয়ে নিজেই বাইরে বেরিয়ে আসি। তারপর দুজনে পরিচিত হই। এভাবে আস্তে আস্তে দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। তারপর আস্তে আস্তে তারা একটা সম্পর্কে জড়িয়ে পড়ি, কিন্তু কোনো দিন বলেনি আমার গ্রামের বাড়ির ঠিকানা। তিথির কাছ থেকে সবকিছু শোনার পর আমি আমিনুরের কাছে কল দিলাম, কিন্তু আমিনুর কল রিসিভ করলো না। তাই বাধ্য হয়ে ওদের ল্যান্ডলাইনে কল দিলাম। কিছুক্ষণ পর আমিনুর বাড়ির কাজের মেয়ে রিসিভ করলো। আমি জিজ্ঞাসা করলাম আমিনুর কোথায়? তখন বলল ও নাকি ভিসা অফিসে গেছে, আজ রাতেই কানাডায় চলে যাবে। এখন আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। একটা ভুলের জন্য আমি আমার প্রিয় বন্ধুটাকে হারাতে যাচ্ছি। তাই আমি নিজেকে সামলাতে পারলাম না, কাঁপতে শুরু করে দিলাম আর মাথা দেওয়ালে ঠুকরাতে লাগলাম। 2-3 বার দেওয়ালে মাথা ঠুকানোর ফলে কপাল ফিরে রক্ত বের হতে লাগলো। সাথে সাথে আমি মরে গেলাম। এমন সময় অসুস্থ শরীর নিয়ে তিথি উঠে আসলো, আমার হাত ধরে টেনে নিয়ে এসে বিছানায় বসালো। তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে আমার কপাল বেঁধে দিল। আমি তখন ভাবছি, যে মেয়ে আমাকে ভালোবাসে না, যে মেয়ে আমাকে ভালোবাসে তো দূরে থাক, আমাকে সহ্য করতে পারে না, সেই মেয়ে কি করে এমন কাজ করলো? তাহলে কি তিথি আমাকে ভালোবেসে ফেলেছে? ধুর, আমি কি ভাবছি, যেটা কোনোদিন সম্ভব না সেটা কি করে হবে?
আমি আসলে বোকা। এমন সময় হঠাৎ করুণ গলায় তিথি বলছে, আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। আসলে আমি আপনাকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কারণ আমি এখনো আমিনুরকে অনেক ভালোবাসি। আমি ওকে অনেক ভুলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভুলতে পারছি না। আর বাসর রাতে আপনি যা বলেছিলেন আমি সব কথাই শুনেছিলাম। আমি ঘুমানোর ভান করেছিলাম। আমি মনে করি আপনি একজন ভালো মানুষ, কিন্তু আমার পক্ষে আপনার সাথে সংসার করা সম্ভব না। আমি মনে করি আমি আপনার বউ হবার যোগ্য না। তাই আমি কাল সকালে আম্মুর সাথে চলে যেতে চাই। আশা করি আপনি ভালো থাকবেন। আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ওয়াশরুমে গিয়ে মাথার রক্ত মুছে ফেললাম। কিছু অ্যান্টিসেপটিক লাগিয়ে নিচে চলে আসলাম। পরিবারের সবার সাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার এক বন্ধু সালিমুলকে কল দিলাম। ও বাইক নিয়ে আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে রইল। আমি নিচে যেতে যাব, এমন সময় আম্মু, তোর বাইকে চড়া লাগবে না, তোর বন্ধুকে বাড়ির ভিতরে আসতে বল, আমি ড্রাইভারকে ডেকে দিচ্ছি। এই বলে আম্মু ড্রাইভারকে ডেকে দিল। আমি সালিমকে ভিতরে আসতে বললাম। কিছু নাস্তা পানি করে দুজনে একটা নির্জন পার্কে চলে গেলাম। আমি সালিমকে আমার সব ঘটনা খুলে বললাম। আরো বললাম আমিনুর এর জন্য কানাডায় চলে যাচ্ছে। সালিম বিন্দুমাত্র দেরি না করে আমিনুরের কাছে কল দিল, কিন্তু আমিনুরের নাম্বার বন্ধ দেখাচ্ছে। তাই বাধ্য হয়ে আঙ্কেলের কাছে কল দিল। 2-3 বার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। তারপর বলল, বাবা আমরা আজ কানাডা চলে যাচ্ছি। রাত 10টায় আমাদের ফ্লাইট। আমরা অনেক ব্যস্ততার মধ্যে আছি, তোমার সাথে পরে কথা বলবো। দুজনে পার্কে কিছু সময় কাটানোর পর রেস্টুরেন্টে চলে গেলাম। কিছু খেয়ে যখন বের হতে যাব তখনই পেছন থেকে একটা মেয়ে ডাক দিল। এই শোনেন। পেছনে ঘুরে তাকায় দেখি হাসপাতালে সেই মেয়েটা পাশে একটা ছেলেও আছে। আমাদের কাছে এসে ভালো মন্দ জিজ্ঞাসা করে বলছে, এই ছেলের সাথে আমার বিয়ে রবিবারে, মানে আজ থেকে 2 দিন পর। আপনাকে কিন্তু আসতেই হবে। তাই বলে আমার ফোন নাম্বার নিয়ে নিল। আমি সালিমকে বাসায় পৌঁছে দিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। রুমে এসে বসতেই অপরিচিত নম্বর থেকে ফোন। আমি ফোন রিসিভ করতেই, কি কেমন আছেন? এখন আপনার শরীরের কি অবস্থা? গলা শুনে বুঝতে পারলাম এটা হসপিটালে সেই মেয়েটা। ওর নাম প্রিয়া। প্রিয়া আমাকে আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করতে আমি বলে দিলাম। আমার বউয়ের কথা শোনার পর বলে, আপনারা কাল আমাদের বাসায় চলে আসেন। কিন্তু কাল কেন? কাল আমার গায়ে হলুদ, পরের দিন বিয়ে। আমাকে অনেক অনুরোধ করেছে, তাই আমি ফেলতে পারলাম না। আমি ফোন কেটে দিতে যাব, এমন সময় বলছে, ভাবিকে নানি আসবেন না কিন্তু। আমি সম্মতি প্রকাশ করে ফোন কেটে দিলাম। রাতে খাবার শেষ করে রুমে এসে বালিশ নিয়ে সবাই শুতে যাব, এমন সময় পেছন থেকে তিথি ডাক দিল। আমি বললাম, কিছু বলবেন? কিন্তু জবাই বলল না। আমি বললাম, আমার একটা রিকোয়েস্ট রাখবা? তোমার কাছে এটা আমার শেষ আবদার। কি রিকোয়েস্ট আগে বলেন। হাসপাতালে যে মেয়েটা আমার দেখাশোনা করেছিল, রবিবারে তার বিয়ে। আমাদের দুজনকে দাওয়াত করেছে। আমি কথা দিয়ে ফেলেছি যে আমরা আসছি। কিন্তু কাল তো আমি গ্রামে চলে যাব। আমি তোমাকে গ্রামে দিয়ে আসবো, তুমি ভয় পেও না, তোমাকে আটকিয়ে রাখবো না। কবে যেতে হবে আমাদের? আগামীকাল বিকালে। আমি ভেবে দেখি, তারপরে বলবো না। আচ্ছা, তুমি যা ভালো বুঝো তাই করো। এই বলে আমি বালিশ নিয়ে মেঝেতে একটা চাদর পেতে শুয়ে পড়লাম। কাল একটু ক্যাম্পাসে যাওয়া লাগবে, পরীক্ষার ফিস দিতে। তাই আর ফোন নিয়ে ঘাটাঘাটি না করে চোখের পাতা বন্ধ করে চলে গেলাম এক অচেনা রাজ্যে, যেখানে কোনো হিংসা প্রতিহিংসা নেই, যেখানে নেই কোনো অশান্তি। সকাল 8টার সময় ঘুম থেকে উঠে পড়লাম। দেখি রুমে তিথি নেই, হয়তো ওয়াশরুমে গেছে, তাই মনে করে বসে থাকলাম। কিন্তু ওয়াশরুম থেকে কোনো আওয়াজ আসছে না। তাই দাঁত ব্রাশ করতে করতে ওয়াশরুমে চলে গেলাম। একবার গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম। মোটামুটি পরিপাটি হয়ে ডাইনিং রুমে খেতে বসলাম। দেখি আব্বুও ডাইনিং রুমে বসে খাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? আমি বললাম, ক্যাম্পাসে পরীক্ষার ফিস দিতে। 30 তারিখ থেকে আমার ফাইনাল ইয়ার পরীক্ষা। বাবা বলল, পরীক্ষা হয়ে গেলে তুমি অফিসে জয়েন করো, আমি আর কতদিন কষ্ট করব বলো। আমি সম্মতি প্রকাশ করে বাড়ির বাইরে গিয়ে সালিমকে কল দিলাম। ও বাসার সামনে চলে আসলো। ক্যাম্পাস বেশি দূর না হয় দুজনে হাঁটতে লাগলাম। আমি জিজ্ঞাসা করলাম আমিনুরের সাথে কথা হয়েছে কিনা। সালিম জবাবে বলল, হ্যাঁ হয়েছে। জামিনের কানাডাতে একটা ভালো জব পেয়েছে, আর ওর আব্বু ওদের সাথে কোম্পানিতে কাজ করে। ওর আব্বু আম্মু 1 মাস পরে চলে আসবে, কিন্তু আমিনুর স্থায়ীভাবে থেকে যাবে। আমিনুর আরো বলল, ওর নাকি দেশে আসার ইচ্ছা নাই। এই কথা শোনার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আমি আমিনুরকে কেন থাপ্পড় দিতে গেলাম, এসব ভাবতে ভাবতে চোখে জল এসে গেল। তারপর সালিম বলল, দোস্ত আমরা কলেজে চলে যাচ্ছি, তুই রুমাল দিয়ে চোখ মুছে নে। কলেজের কাজ শেষ করে শপিং মলে চলে গেলাম, কারণ আমার বিয়েতে যাওয়ার মতো তেমন কোনো পাঞ্জাবি নেই। সাথে ছিল বৈশাখী আর সালিম। ভাবছি তিথির জন্য একটা হলুদ শাড়ি আর একটা সবুজ শাড়ি কিনবো, ওকে খুব ভালো মানাবে। বৈশাখী 2টা শাড়ি পছন্দ করে দিল।
2 ঘন্টার মধ্যে শপিং করে বাসায় চলে গেলাম। রুমে গিয়ে দেখি তিথি একা একা রুমে বসে আছে। দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। তাই বিয়েতে যাওয়ার বিষয়ে কিছু না বলে 2টা শাড়ি হাতে ধরে দিলাম। বিয়ের ফাংশনে যেহেতু সন্ধ্যায় যাব, তাই দুপুরে একটু ঘুমানোর প্রয়োজন, কারণ বিয়ের আগের দিন রাতে হয়তো ঘুমাতে পারবো না। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোফার উপর শুতে যাব, এমন সময় তিথি বলছে, আপনি বিছানায় ঘুমান। আমি আর কোনো কিছু জিজ্ঞাসা না করে বিছানায় ঘা হেলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে ঘুম এসে গেল। কে যেন মিষ্টি করে ডাকছে, মাথায় হাতও দিচ্ছে। আমি ঘুমের ঘরে হাতটা ধরে ফেললাম, কিন্তু ছোটার চেষ্টা করছে। চোখ মেলতে দেখি তিথি। সে নীল শাড়িটা পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওর হাতটা আমি ধরে আছি। ওকে দেখার পর হাত ছেড়ে দিয়ে বললাম সরি। জবাবে তিথি বলল, না না ঠিক আছে, আপনি তো ঘুমিয়েছিলেন। একটা মেয়ে নীল শাড়ি পরলে যে এতটা সুন্দর লাগে আমার জানা ছিল না। কি অপরূপ লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু এতটুকু বলতে পারবো আমি পরি দেখিনি, কিন্তু পরির মতো কাউকে দেখলাম। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দেখি সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। আমি ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম, তাই প্রিয়া আমার ফোনে কল দিল ঠিক শুনতে পাই নাই। বিছানা ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সেই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিলাম। দেখি তিথিও রেডি হয়ে বসে আছে। বাড়ির সবাইকে বলে দুজনে প্রিয়াদের বাড়ি উদ্দেশ্য করে রওনা দিলাম। এর মাঝে সালিমকে কল দিলাম, কিন্তু ওর কি জানি কাজ আছে, তাই আমাদের সাথে গেল না। প্রিয়াদের বাড়ির সামনে এসে প্রিয়াকে কল দিলাম। প্রিয়া ব্যস্ত থাকায় প্রিয়া একটা বান্ধবীকে পাঠালো রিসিভ করতে। প্রিয়ার বান্ধবী এসে আমাদেরকে বাসার ভিতরে নিয়ে গেল। বাসার ভিতরে গিয়ে প্রিয়ার সাথে তিথির পরিচয় করে দিলাম। প্রিয়া বলছে, ভাই ভাবি কিন্তু দেখতে সেই। তারপর আমাদের গেস্ট রুমে দেখিয়ে দিল। যেহেতু আজকে গায়ে হলুদ, তাই আমি হলুদ পাঞ্জাবি পরে নিলাম, আর তিথি সেই হলুদ শাড়িটা পরলো। তিথিকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগছে, কিন্তু নীল শাড়িতে ওকে আরো বেশি সুন্দর লাগে। দুজনে একসাথে নিচে নেমে এলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমার খুবই লজ্জা লাগছে। নিচে আসতেই প্রিয়ার বান্ধবী, আপনাকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। প্রিয়া গায়ে হলুদ দিয়ে একপাশে বসলাম। এমন সময় প্রিয়ার কিছু বান্ধবী এসে আমার পুরো মুখে হলুদ দিয়ে দিল। ভিড়ের মধ্যে চোখ গেল একটা মেয়ের দিকে। কাছে যেতে দেখি এ তো তমা, আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। পাশে একটা মোটা লোক। আরো কাছে যেতে তমা আমাকে চিনে ফেললো আর বলছে, কি রে সাগর না তুই? কতদিন পরে দেখা, এখানে কি করে তুই? আমি তারপর সব খুলে বললাম। দেখি তিথি একপাশে দাঁড়িয়ে আছে। আমি তিথির সাথে পরিচয় করিয়ে দিলাম, কিন্তু তিথি একটু বিরক্ত বোধ করছে, তাই ওখানে থেমে গেলাম। তিথিকে বললাম রুমে গিয়ে রেস্ট নাও। ওকে। ও রুমে চলে গেল। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, ওই মোটুটাকে? তমা বলল, ভালো করে কথা বল, কিন্তু ও আমার হাজবেন্ড। একথা শুনে আমি জোরে জোরে হাসি শুরু করে দিলাম। কলেজের অনেক কিউট ছেলেরা তোর জন্য পাগল ছিল, তোমার সাথে প্রেম করতে চাইতো। তমা ছিল কলেজের টপ 5টা সুন্দরী মেয়েদের মধ্যে অন্যতম। তমা বলল আমার পরিবারের থেকে বিয়ে দিয়ে দিয়েছে। প্রথমে একটু সমস্যা হতো, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। আর আমি এখন সিলেটে থাকি। ও এসইউএসটি এর লেকচারার। আচ্ছা তোর বউ এমন করলো কেন বলতো? দেখতে তো অনেক কিউট। আর বলিস না দোস্ত, পরিবারের চাপে বিয়েটা করে নিয়েছি, এখন জ্বালায় আছি রে। সেই ঘটনাগুলো খুলে বললাম। কি বলিস দোস্ত? আমিনুর তাহলে আর দেশে আসবে না? তাই তো আমার বন্ধুরা বলল। যাই হোক, এসব বাদ দে। আমার যা মনে হয় তোর বউয়ের কিছু সমস্যা আছে। আজ রাতে একটু থেরাপি দিতে হবে। মানে? তুই বুঝবি না, তুই তো বাচ্চা। দৌড়, আমি বাচ্চা কেন? আমি বিয়ে করছি। তাই তো বউয়ের সামনে গিয়ে ম্যা ম্যা করিস। এই বলতেই আমি তোমাকে মারার জন্য দৌড়ানি দিলাম। দুজনে একটু ছোটাছুটি করে পিয়ার কাছে চলে গেলাম। দেখি সবাই গানের তালে তালে নাচছে। আমি বললাম তোর বরটা মোটা, নাচতে পারবে না, নাচলে কেমন লাগবে জানিস? এই বলে হাসা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর দেখি তিথি সিঁড়ি বেয়ে নিচে নামছে। উপর থেকে অনেক সাজুগুজু করে নিচে আসছে। এখন পুরো পরীর মতোই দেখাচ্ছে। আমি তাকিয়ে দেখি, চোখ ফেরাতেই পারছি না। আমি যেন কোনো এক নেশার ভিড়ে হারিয়ে গিয়েছি। এমন সময় পেছন থেকে তমা, কি রে কি দেখছিস? আমি ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিথির দিকেই তাকিয়ে আছি। তারপরে তোমার ঘরে হাত দিতেই লাফিয়ে উঠলাম। কি রে, কি হলো? এইভাবে দেখলে হবে? দূর, আমি ওকে দেখি নাই। আমি দেখছি বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে। আমি তো দেখলাম তুই কোন বাড়ির দিকে তাকিয়ে আছিস। তারপর তোমা বলছে, দাঁড়া দেখি তোর বউ রাগে কিনা। বলে আমাকে একটা মিষ্টি নিয়ে নিজে হাতে খাইয়ে দিল। তারপর আমাকে বলল আমি যেন ওকে একটা খাইয়ে দিই। তাই আমিও খাইয়ে দিলাম। দেখি সিঁড়ির উপর থেকে দিদি এসব দেখছে। ওর মুখে দিকে দেখে মনে হচ্ছে ও রেগে গিয়েছে, কেমন যেন করছে।
তারপরে আবার উপরে চলে গেল। আমি তোমাকে বললাম, কি হলো রে, ও আবার চলে গেল কেন? তমা বলল, ওসব তুই বুঝবি না, তুই তো বাচ্চা। তুই আবার আমাকে বাচ্চা বললি? তাই বলে আবার তোমাকে দৌড়ানো দিলাম। তোমার সোজা তিতির কাছে উপরে গিয়ে থামলো। আমি আস্তে আস্তে করে ওর মাথায় একটা চড় দিলাম। তিতিকে শুনে শুনে তমা বলছে, তুমি আগে যেমন ছিলে এখনো ঠিক তেমনই আছো, তোমার কোনো পরিবর্তন নেই। আমি তোমার কানে কানে বলছি, হঠাৎ তুই থেকে তুমিতে চলে গেলি কেন? জবাবে তমা বলছে, এই জন্যই তো তোকে আমি বাচ্চা বললাম। তুই একবার তিথির মুখের দিকে তাকিয়ে দেখ, রেগে গেছে। তার মানে তোর প্রতি তোর বউর একটু দুর্বলতা আছে। মানে কি? আরে বোকা, কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য মেয়েকে দিতে চায় না, আর তোর বউ তো তোর ভাগ অন্য মেয়েকে দেবে না, এটাই স্বাভাবিক। তুই শুধু দেখ আমি কি করি। এই বলে তিতিকে শুনে শুনে তমা বলছে, তুমি কলেজে থাকতে আমাকে একটা পাপ্পি দিছিলে, মনে আছে? এখন একটা দাও না প্লিজ, না হলে আমি দিচ্ছি। এই বলে তমা আমাকে একটা পাপ্পি দেওয়ার জন্য এগিয়ে আসলো। এমন সময় তিথি এসে আমার পাঞ্জাবি কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। তোমার দিকে তাকিয়ে দেখি তোমার মিসমিস করে হাসছে। তিথি আমাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলছে, দেখেন, আমার এসব একদম ভালো লাগে না, আপনাকে যেন ওই মেয়ের সাথে আর না দেখি। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কেন? তিথির সাথে সাথে বলছে, আমার এসব ভালো লাগে না। আপনি ওই মেয়ের সাথে আর মিশবেন না। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কেন? তিথি সাথে সাথে বলছে, আমার এসব ভালো লাগে না। কিন্তু তুমি তো চলে যাবা, তখন আমি একা একা কিভাবে থাকবো একবার ভেবে দেখেছো? আর তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে তুমি কেন এমন করছো? এই বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে আসতেই তমা বলছে, কি রে, বউয়ের হাতে পিটুনি কেমন খেলি? তোর বউ তো রেগে ফেটে গেছে, একটু পর আবার হবে। দেখি তোর বউ আর কত রাখতে পারে। আমি তোমাকে বললাম, এসব না করলে হয় না দোস্ত। তমা একটু রেগে গিয়ে, তুই থাম। আমি আর কিছু না বলে তমা যা যা করলো তা দেখার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলাম। তবে আমার মনে একটাই প্রশ্ন, তিথি রেগে গেল কেন? ও তো আমাকে ভালোবাসে না, তাহলে কি এই কয়দিনে আমার প্রতি দুর্বলতা তৈরি হয়েছে? ধর, আমি বোকার মতো এসব কেন ভাবছি? যা কোনোদিন হবার নয় তা কি করে হবে? রাত গভীর হয়ে গেছে, তাই খাবার দাবারের আয়োজন করা হলো। মেনুতে চিংড়ি মাছ ছিল, যেটা আমার ফেভারিট। তাই আর দেরি করলাম না, খেতে বসে গেলাম। আমার এক পাশে তমা আর অন্য পাশে তিথি। তোমার হাজবেন্ড সেই সময় চলে গিয়েছে কিনা জানি না। আমি যে প্লেটে চিংড়ি মাছটা নিলাম তখনই তমা আমার প্লেট থেকে নিজের প্লেটে নিয়ে নিল। আমি সবার সামনে কিছু বলতেও পারছি না, তাই চুপ করে বসে আছি, কিছুই খাচ্ছি না। পাশে তাকিয়ে দেখি তিথি খেয়ে যাচ্ছে, আশেপাশে কারো দিকে তাকাচ্ছে না। তমা জানতো যে চিংড়ি আমার ফেভারিট, তাই ও এই কাজ করেছে। সবার খাওয়া যখন প্রায় শেষ, তখন তমা আমার প্লেটে ওর প্লেট থেকে 2টা চিংড়ি মাছ আমাকে দিয়ে দেয়। উফ, কি যে মজা করে খেয়ে সবাই যার যার রুমে চলে গেলাম। এখন প্রায় রাত 1টা বাজে, সবারই প্রায় ঘুম পাচ্ছে, কিন্তু আমার ঘুম আসছে না। তাই সোফায় বসে ফোন টিপছি, আর তিথি বিছানায় শুয়ে আছে। এমন সময় কে যেন দরজায় নক করেছে। দরজা খুলে দেখি তমা আমাকে বলছে, চল ছাদে গিয়ে গল্প করবানে। আমি প্রথমে যেতে অনিচ্ছা প্রকাশ করলেও তমার অনুরোধ ফেলতেই পারলাম না। দুজনে ছাদে গিয়ে গল্প করছি। গল্প করতে করতে রাত 2টা বেজে গেল। যেহেতু আজকে বিয়ে, তাই তোমাকে বললাম একটু ঘুমিয়ে নিতে। আমিও চলে আসলাম। রুমের ভিতরে প্রবেশ করে দেখি তিথি এখনো জেগে আছে। মেঝেতে বালিশ নিয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম। পাখির কিচিরমিচির ডাকে সকালে যখন ঘুম থেকে উঠবো, তখন বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ মেলতে দেখি তিথি আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমি কিছু না বলে ঘুমানোর ভান করে শুয়েই থাকলাম। 10 মিনিট পর তিথি ঘুম থেকে উঠে বলছে, সরি, রাতে একটু ভয় পেয়েছিলাম, তাই নিচে এসে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে আপনার বুকের উপর মাথা চলে গেছে আমি নিজেও বলতে পারবো না। সবকিছুর জন্য সরি। আমি অবশ্য মনে মনে একটু খুশি হয়েছিলাম, আর ভাবছিলাম প্রতিদিন কেন ভূত আসে না। ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নিলাম। দুজনে রেডি হচ্ছি, এমন সময় তিথিকে বললাম, তুমি কালো শাড়িটা পরো, কালো শাড়িতে তোমাকে অসাধারণ লাগবে। কিন্তু আমার কথা আগ্রহ না করে একটা লাল শাড়ি পরলো। লাল শাড়ি কোথায় পেলো আমি নিজেও জানি না। আমি কিছু না বলে নিচে চলে গেলাম, কারণ এখন বরপক্ষ এসে গিয়েছে। আমি নিচে নেমে তোমার জন্য অপেক্ষা করছি, তখন তিথি নিচে নামছে। আমার কিনে দিয়ে কালো শাড়িটাই পরে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা ডানা কাটা পরি। আমার মনে মনে একটাই প্রশ্ন, আমি যখন বললাম তখন পড়লো না, আবার এখন ঠিকই পরে আসলো। আসলে মেয়েদের মন বোঝা এতটা সহজ নয়।
যেহেতু বরের সাথে আমার আগে থেকে পরিচয়, তাই আমাকে দেখা মাত্র ভালো মন্দ জিজ্ঞাসা করলো। আমি আর তমা এক জায়গায় খেতে বসলাম। তমা আমাকে খাইয়ে দিচ্ছে, তিথিকে দেখিয়ে দেখিয়ে আমিও তো আমাকে খাইয়ে দিচ্ছি। এসব দেখে তিথি রেগে ফেটে যাচ্ছে, একদম টাচ করে বাস্ট হয়ে গেল সবার সামনে। খাওয়া দাওয়া শেষ করতেই তিথি আমার হাত ধরে রুমের ভিতরে নিয়ে গেল। তারপর বলছে, আমি আপনাকে ওই মেয়ের সাথে মিশতে নিষেধ করছি না, তারপরেও কেন ওই মেয়ের সাথে অমন করলেন? তাই বলে কেঁদে দিল। আমি তিথির চোখের পানি মোছার জন্য ওর মুখে হাত দিতেই, আমাকে আপনি টাচ করলেন কেন? আমি না আপনাকে বলছি আমাকে টাচ করবেন না? ওর কথা শুনে আমি হেসেই দিলাম। তিথি বলল, আপনি হাসছেন কেন? হাসবো না তো কি করব? আমি তো তোমাকে আগে টাচ করিনি, তুমি আমাকে আগে টাচ করেছো। তুমি তো আমার হাত ধরে টানতে টানতে এখানে নিয়ে এলে। এই বলে বাইরে চলে আসলাম। বাইরে আসতেই তমা, কি রে, কেমন বাটাম দিল? কাজ হয়েছে তো? বাটাম মানে? ও হ্যাঁ, বুঝতে পারছি, কাজ হয়েছে একটু। আগে তো আমাকে সহ্য করতে পারতো না, এখন একটু আধটু পারে। তারপরেই তো আমার হাজবেন্ড চলে আসলো, আমার সাথে পরিচয় করে দিল। কিছুক্ষণ তিনজন আড্ডা দিলাম। এর মধ্যে তিথিকে আর নিচে আসতে দেখলাম না। আড্ডা দেওয়ার পর প্রিয়ার সাথে ছবি তুলছে, এমন সময় তমা এসে বলছে, কি রে দোস্ত, আমার সাথে ছবি তুলবি না? তো আমার সাথে একটা ছবি তোলার পর দেখি তিথি নিচে আসছে। তিথি নিচে আসা দেখে তমা আমার গা ঘেঁষেই দাঁড়ালো। সিঁড়ির দিকে তাকিয়ে দেখি তিথি আমার দিকে তাকিয়ে আছে কেমন যেন কুনজরে। তাই আমি তমাকে ছেড়ে তিথির কাছেই চলে গেলাম। তিথি একটা ছবির জন্য রিকোয়েস্ট করতেই আমি রাজি হয়ে গেলাম। আমি, প্রিয়া আর প্রিয়ার বরকে মাঝে রেখে কিছু ছবি তুলে নিলাম। তারপর তিথি চলে যেতে চাইলো, কিন্তু সবাই আমাদেরকে কাপল ছবি তোলার জন্য অনুরোধ করলো। যেহেতু সবাই অনুরোধ করলো, তাই তিথি আর না করতেই পারলো না। ছবি তোলার সময় তিথি আমার থেকে 1 ফুট দূরে দাঁড়িয়ে আছে, তাই ফটোগ্রাফার ছবি তোলা বাদ দিয়ে আমাদেরকে আরো কাছে দাঁড়াতে বললো। তিথি আমার কাছে সরে আসলো, কিন্তু এখন আমাদের মাঝে অনেক দূরত্ব ছিল। আমাদেরকে এভাবে দাঁড়ানো দেখে প্রিয়ার একটা বান্ধবী তিথিকে ধাক্কা মেরে দিল। তিথি সোজা আমার বুকে চলে আসলো। ঠিক তখনই ফটোগ্রাফার আমাদের ক্যামেরা বন্দি করে নিল। আমাদের এই অবস্থা দেখে আশেপাশে সবাই হাসাহাসি করছে। তিথি লজ্জা পেয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে থালা বাসন কাঁচ এগুলো ভাঙতে লাগলো। ভাঙতে ভাঙতে একটা চাকু আমার বুকের দিকে ছুঁড়ে মারলো। আমার গলায় লেগে কেটে পড়ে গেল মাথা আলাদা হয়ে। আমি প্রিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে প্রিয়ার বাবা মার কাছ থেকে বিদায় নিই। তিথিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে উঠতেই তিথি ঘুমিয়ে গেল। ওর মাথা বারবার আমার কাঁধে চলে আসছে। আমি কয়েকবার সরিয়ে দিলাম, কিন্তু তাও আমার কাঁধে চলে আসছে। তাই আমি আর সরানোর ব্যর্থ চেষ্টা করলামই না। রাত 10টার সময় আমরা সবাই চলে আসলাম, কিন্তু তিথি তখনও কাঁধে ভর করে ঘুমাচ্ছে। তাই আমি আর ডাকলাম না, বসে থাকলাম। মানুষ যে এত সুন্দর করে ঘুমাতে পারে তা আমি প্রথমবার দেখলাম। কি যে অপরূপ লাগছে বলেই বোঝাতে পারবো না। কিছুক্ষণ ঘুমানোর পর ঘুম ভেঙে গেল। আমার কাঁধ থেকে মাথা সরিয়ে চোখ মুছতে মুছতে বলছে, আমি বললাম আমরা সবাই চলে আসছি, তুমি এতক্ষণ ঘুমিয়েছিলে। গাড়ি থেকে নেমে বাড়ি কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজায় খুলে দিল। রুমে ঢুকতে দেখি সবাই কাছে। ছোট বোনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছু বলছে না। আম্মুকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সেও কিছু বলছে না। বাড়িতে সবাই আছে, শুধু আব্বু নেই। আমাদের বাড়ির কাজের লোক করিম চাচাও দেখছি কাছে। আমি করিম চাচাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছু বলছে না। আম্মুর কাছে গিয়ে দেখি আম্মু পাথরের মতো হয়ে গিয়েছে, কোনো কথাই বলছে না। আমি বুঝতে পারছি না কি হলো, সবাই এমন করছে কেন। আমি ফোন ফেলে দিয়ে সবার কাছে জিজ্ঞাসা করলাম, আমার আব্বু কোথায়? কিন্তু কেউ আমার প্রশ্নের জবাব দিচ্ছে না। আকাশ, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ মানে? আমার আব্বু কোথায়? তোমার বাবা যেই গাড়িতে যাচ্ছিল সেই গাড়িটা পাহাড়ি রাস্তায় ছিল। গাড়িটি পাহাড় থেকে খাদে পড়ে যায়। তারপর তোমার বাবাকে হসপিটালে নেওয়া হয়, কিন্তু হসপিটালে নেওয়ার পরও কোনো লাভ হয়নি। তারপর তোমার বাবা মারা যায়। এখন মনে হচ্ছে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আমি চোখ দিয়ে ভালোভাবে দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যা দেখছি সব ঘোলা। বাড়িতে কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার মতো নাই। কেউ কাঁদছে, কেউ বা শোকে পাথর হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে মা ছোট বোনকে খুঁজে বের করলাম। এদের জোরে ধরে আমিও কান্না করেই যাচ্ছি, কিন্তু আম্মু কোনো কথা বলছে না, কেমন যেন শোকে পাথর হয়ে আছে। আমার শাশুড়ি আম্মার কাছে দাদা দাদির খবর জানতে চাইলাম। বললো দাদা দাদি এই খবর নাকি জানে না, তারা ঘুমিয়ে পড়েছে। আমার পাশে দেখি তিথিও কাছে। বাড়িতে এমন কেউ নেই যে আমাদের সান্ত্বনা দেবে। কিছুক্ষণ পর খবর পেয়ে আমার বন্ধুরা চলে আসলো। আমার বন্ধুরা আমাকে সহ পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো। অনেক বলেছে আব্বু চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু আমি আমার চোখের পানি কিছুতে আটকাতে পারছি না। পাহাড়ি ঝর্ণার মতো অনবরত ঝরেই চলেছে।
দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। সকাল হতে আব্বুকে আনা হলো। দাদা দাদি ঘুম থেকে উঠে আব্বুকে দেখে কেমন যেন করছে। বয়স্ক গলার ভারী কান্নার ধ্বনি আমার হৃদয় চিরে যাচ্ছে। শেষ গোসল দিয়ে খাটিয়ায় রেখে দেওয়া হলো। আমি যখনই আব্বুর মুখ দেখেছি তখনই আমার চোখ দিয়ে সেই অসীম ধারায় জল ঝরতে লাগলো। আমার বন্ধুরাও প্রতিবেশীরা আমাদের সান্ত্বনা দিতে লাগলো। আমি একবার আব্বু, একবার ছোট বোন, একবার আমার বন্ধুদের জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমি নিজেকে থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই থামাতে পারছি না। আমার চোখ দিয়ে অনবরত ঝরতে লাগলো পানি। মনে হচ্ছে এ ধারা হয়তো কোনোদিনও শেষ হবে না। আমি তিথির দিকে তাকিয়ে দেখি ও কাঁদতে কাঁদতে কেমন যেন অসুস্থ হয়ে গিয়েছে। আব্বুর জানাজা দিয়ে যখন কবরে শোয়াতে যাব তখন আমার হৃদয় কেমন যেন এক কম্পন হতে লাগলো। আব্বুকে কবর দিয়ে দোয়া করে একে একে সবাই যে যার বাড়িতে চলে গেল। শুধু আমি আব্বুর কবরের কাছে বসে রইলাম। আমার পাশে শুধু সালিম দাঁড়িয়ে আছে। প্রায় ঘন্টা 2 একইভাবে দাঁড়িয়েছিলাম আব্বুর পাশে। তিথি, আমার ছোট বোন আর আমার শাশুড়ি আম্মা এসে আমাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি এসে দেখি আম্মুর প্রেশার বেড়ে গিয়েছে। বাড়ির কাজের লোক ডাক্তার কাকাকে খবর দিল। ডাক্তার কাকা এসে আম্মুর প্রেশার চেক করে কিছু ঔষধ দিল আর বলল যেন রেস্ট নেয় এবং কান্নাকাটি যেন না করে। সবাই আমাকে বোঝাচ্ছে আমি যেন ভেঙে না পড়ি, কারণ পরিবারের হাল ধরার মতো একমাত্র আমি আছি। এখন আমার ছোট বোন বিয়ে দেওয়া বাকি আছে। পাড়া প্রতিবেশী সবাই আমাকে এতটাই বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতে আমার মন বুঝতে চাইছে না। আব্বুর শোক যেন কাটছে না। সবাই কেমন মনমরা হয়ে আছে, কারো মুখে হাসি নেই। সবার এমন অবস্থা দেখে আমি বুকে পাথর রেখে পরিবারের হাল ধরার চেষ্টা করলাম। কিছুদিন পরে মোটামুটি সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমার ফাইনাল ইয়ারের পরীক্ষাও শেষ হয়ে গেল। বাবা চলে যাওয়ার কিছুদিন পর তিথি ওর আম্মুর সাথে গ্রামে চলে গিয়েছিল। মাঝে মাঝে ফোনে একটু একটু কথা হতো, এই আর কি, ভালো মন্দ জিজ্ঞাসা করতাম। এখন আমি নিয়মিত অফিস করি। আস্তে আস্তে বাবার অফিসে সবকিছু আমি নিজেই বুঝে নিয়েছি। মোটামুটি কাজও করতে পারি। ম্যানেজার কাকা আমাকে সবকিছু বুঝিয়ে দেয়। বাবার মৃত্যুর পর ম্যানেজার কাকা আমাদের অনেক সাহায্য করেছে। তিনি সবসময় আমাদের পাশে ছিলেন। অফিস থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেতে বসেছি। মা খাবার বেড়ে দিচ্ছে। তখন ছোট বোন বলছে, ভাইয়া ভাবিকে নিয়ে আয়, আর কতদিন গ্রামে থাকবে? এভাবে থাকলে মানুষ খারাপ ভাববে। তাছাড়া তুই অফিসে চলে যাস, আমি কলেজে চলে যাই। আম্মু বাসায় একা একা থাকে, আম্মুর বুঝি খারাপ লাগে না বল? একের সাথে আম্মু তিথিকে বাসায় নিয়ে আসতে বলল, তাই আমি না করতে পারলাম না। কিন্তু আমি কিভাবে যাব কিছু বুঝতে পারছি না। আমি তো সেই দিন শেষ আবদারটুকু করে ফেলেছি যে এখন আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আম্মু আর বোনকে কি করে খুশি করব, এই চিন্তায় আমার রাতে ঘুমে আসছে না। তাই বাসা থেকে চুরি করে বের হয়ে আব্বুর কবরস্থানে চলে গেলাম। প্রথমে জিয়ারত করে চোখের অশ্রু ফেলে নিজেকে হালকা করে নিলাম। আব্বুর সাথে কিছু সময় কাটানোর পর রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতেই পারলাম না। আমার চোখ যে কথাই শোনে না। এভাবে সকাল হয়ে গেল। সকালে আম্মু আর বোন একসাথে আমার রুমে এসে বলেছে আজকে আমাকে গ্রামে যেতে হবে। আমি বললাম তোমাদের একা ফেলে আমি কি করে যাই বলো? তখন আম্মু বলছে, তোর ম্যানেজার কাকা তো আছে, আমাদের কোনো সমস্যা হবে না বাবা, তুই যা, আমার বৌমাকে নিয়ে আয়। ড্রাইভার কাকার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু ড্রাইভিং এ কোনো মন নেই। দুপুর পর গ্রামে এসে পৌঁছালাম। আমি যে গ্রামে আসছি এটা আমি আগে তিথিকে জানাই। গাড়ি পার্ক করে তিথিদের বাড়ি যেতেই তিথি আমাকে দেখে অবাক হয়ে গেল। আমাকে দেখে সবাই কেমন যেন ব্যস্ত হয়ে উঠলো। শ্বশুর শাশুড়ি আমাকে সামনে পেতেই পায়ে হাত দিয়ে সালাম নিলাম। ভালো মন্দ জিজ্ঞাসা করে ওয়াশরুম কোথায় জানতে চাইলাম। তিথি আমাকে ওয়াশরুম দেখিয়ে দিল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কিছুটা হালকা নাস্তা করে তিথির রুমে চলে গেলাম। অনেকটা রাস্তা ড্রাইভিং করছি, তাই ক্লান্তি অনুভব করছি। তাই বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমও এসে গেল। বিকালে ঘুম থেকে উঠে তিথির গ্রামের বান্ধবীদের সাথে মেঠো রাস্তায় হাঁটতে বের হলাম। অনেকদিন পর একটু হাঁটাহাঁটি করলাম, কিন্তু তিথির একটা বান্ধবীকে আমার চরমভাবে ভালো লেগে গেল। বাবা মৃত্যুর পর হাসি কি জিনিস সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আজকে একটু প্রাণ খুলে আসলাম। যখনই আব্বুর কথা মনে পড়ে তখনই বুকের ভিতরে ব্যথাটা জেগে ওঠে। বিকালে আড্ডা শেষ করে রুমে এসে বসে একা একা ফোন টিপছি আর ভাবছি তিথির কথা মন করে বলবো। আমার সাহস হয়ে উঠছে না। রাতে খাবার শেষে আমি বিছানায় শুয়েছি। তিথি ওয়াশরুমে গেল দেখলাম। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে দৌড়ে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ঠিক কি হলো আমি বুঝতে পারলাম না। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু তখনও শক্ত করে আমাকে ধরে আছে। আমি ছাড়াতে পারছি না। কয়েক মিনিট এভাবে থাকার পর ও নিজে আমাকে ছেড়ে দেয়। আমি প্রশ্ন করলাম, তুমি এমন করলে কেন? ও বললো, আমি ওয়াশরুমে আসলা দেখছি, এই ভয় পেয়ে গিয়েছিলাম। ও আমাকে ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আমি বিছানা থেকে বালিশ নিতে যাব, এমন সময় বলছে, আপনি উপরে ঘুমান, তোমার কোনো সমস্যা হবে না? তিথি জবাব দিল, আমার কোনো সমস্যা হবে না, মাঝে কোলবালিশ দিয়ে নিয়েন। আর আপনার তো ঠান্ডা লেগেছে দেখছি, তাই বললাম।
অনেকটা পথ গাড়ি চালিয়ে আসছি তো তাই একটু ঠান্ডা লেগেছে। ও নিয়ে তুমি ভেবো না, ঠিক হয়ে যাবে। এই বলে আমি বিছানার এক কোণেই শুয়ে পড়লাম। আমি ফোনটি নিয়ে বঙ্গ টিভি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখছি। এমন সময় আমিনুর SMS দিল, হাই। কিন্তু আমি কোনো রিপ্লাই দিলাম না। একটু পর আবার সরি। এবার আমি রিপ্লাই দিলাম, লিখলাম সরি তো আমার বলা উচিত, সেদিন তো আমি তোর গায়ে হাত উঠিয়েছিলাম। তুই জানিস আমি কেন তোর গায়ে হাত উঠিয়েছিলাম? কেন? আমি তোকে অনেক আপন মনে করি। আমি মনে করি তোর প্রতি আমার একটু অধিকার আছে, তাই আমি বুঝতে পারিনি যে এই সামান্য কারণে তোর এত খারাপ হবে। আমি এখনো বলবো লাভ ইউ ভাই। তুই যা ভাবছিস তা না, আমি একটা ভালো জব পেয়েছি তাই চলে আসলাম। তুই দেশে চলে আয়। জানিস আমার আব্বুর খবর? হ্যাঁ, সেলিম বলেছে। আমি তোকে এর মধ্যে কল দেইনি, তোর যদি মন খারাপ হয় তাই। সেটা আমি বুঝতে পেরেছি। আমি বিয়ে করেছি দোস্ত, আগামী রবিবার দেশে আসছি। বুধবারে বিয়ে করে শুক্রবারে আবার চলে যাব। তোর আর ভাবিস থাকতে হবে কিন্তু। যেহেতু একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিলি তাই আর না করতে পারলাম না। আমি সম্মতি প্রকাশ করে ফোন রেখে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর তিথি আমার ফোন নিয়ে ঘাটছে দেখলাম। আমি দেখেও না দেখার ভান করে চোখ বুজে ঘুমানোর অভিনয় করছি। 15 থেকে 20 মিনিট ঘাটার পর তিথি উঠে অশনে চলে গেল। তারপর হাওমাও করে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ কান্নাকাটির পর ফ্রেশ হয়ে আবার বিছানা শুয়ে পড়লো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলতে দেখি তিথি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর কোলবালিশটা মেঝেতে পড়ে আছে। আমি এই অবস্থা দেখে কোনো নাড়াচড়া না করে এভাবেই শুয়ে থাকলাম। সকালে কে যেন কানের কাছে এসে বলছে, আমি কোনোদিন আপনাকে ছেড়ে যাব না, শুধু একবার বলেন আপনি আমাকে ভালোবাসেন। আমি চোখ বুজে ঘুমানোর অভিনয় করছি। আরো বলছে, আমি আপনার মায়ে পড়ে গিয়েছি, আমি এখন আপনাকে ছাড়া থাকতে পারি না, প্লিজ একবার বলেন ভালোবাসেন আমাকে। এই বলে তিথি ওয়াশরুমে চলে গেল। আমি তখনও বিছানা থেকে উঠলাম না, চোখ বুঝে থাকলাম। সবকিছু শুনেও না শোনার ভান করলাম। কিছুক্ষণ পর বিছানা থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু উঠতেই পারলাম না। শরীরের ভেতর কেমন যেন ব্যথা অনুভব করলাম। শরীরে এত ব্যথা যে আমি উঠতে পারছি না। তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে বলছে, আপনি উঠবেন না? আপনার শরীরে প্রচন্ড জ্বর। আমি ডাক্তার কাকাকে খবর দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ডাক্তার কাকা এসে আমার জ্বর মেপে দেখলো 102 ডিগ্রি জ্বর। ডাক্তার কাকা কিছু ওষুধ দিয়ে গেল আর বলল মাথায় ঘন ঘন পানি দিতে। সকালে নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম, কিন্তু জ্বর কমছে না। এভাবেই দিন কেটে গেল। আমি এরকম অজ্ঞান হয়েছিলাম সারাদিন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরে আর জ্বর নেই, মাথায় জলপট্টি দেওয়া আছে। আমার মাথার পাশে তিথি ঘুমিয়ে আছে। তাহলে তিথি সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়েছে? কিন্তু ও তো আমাকে যা ভাবছি তখনই বাড়ি থেকে আম্মুর ফোন। আম্মু বলল, এখন কেমন আছিস বাবা, তোর শরীর ঠিক হয়েছে? আমি আম্মুকে বললাম, এখন আমার শরীর ভালো আছে আর আমি বিকালে বাড়ি চলে আসছি। আম্মু বলছে, আমার বৌমা আসছে তো। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। আমি এখনো তিথিকে বলি নাই যে আমি ওকে নিতে আসছি, কিন্তু গত রাতের ঘটনার পর আমি ওকে বলার অনেকটা সাহস পেয়ে গিয়েছি। কিন্তু আবার ভাবছি গত রাতে কি আমি স্বপ্ন দেখেছি? অনেকটা সন্দেহে পড়ে গেলাম। তিথির গায়ে কাঁথা দিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসে দেখি ও রুমে নেই। আমি আর ডাকাডাকি না করে রুমে বসে থাকলাম। এর মধ্যে শাশুড়ি আম্মা কিছু নাস্তা নিয়ে আসলো, আমি খেতে লাগলাম। শাশুড়ি আম্মা পাশে দাঁড়িয়েছিল। আমি বললাম আমি আজকে বিকালে চলে যাব, কিন্তু আমাকে আরেকটা দিন থাকার জন্য অনুরোধ করলো। আমি অফিসের দোহাই দিয়ে এবারে রক্ষা পেলাম। নাস্তা শেষ করে রুমে শুয়ে আছি, তখনই তিথি পুকুর থেকে গোসল করে এসে ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে। ভেজা চুলে কেমন যেন লাগছে ওকে। আমি ওর পাশে গিয়ে চেয়ারে বসলাম। ও আমার দিকে তাকিয়ে বলছে, কিছু বলবেন? আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ। কিছুক্ষণ চুপ করে থাকলাম। আসলে কথাটা যে আমি কি করে বলবো কিছুই বুঝতে পারছি না। ও বলল, বলেন, কোনো সমস্যা নাই। আসলে আম্মু তোমাকে বাড়িতে নিয়ে যেতে বললো আমাকে। আমি আসতে চাচ্ছিলাম না, কিন্তু ছোট বোন আর আম্মুর মুখের দিকে তাকিয়ে চলে আসলাম। তোমার যদি যেতে মন চায় তাহলে চলো, আমি তোমাকে জোর করবো না, কারণ সে অধিকার আমার নেই। তিথি হাসছে আর বলছে, এত কথা কোত্থেকে শিখেছেন? আম্মু আগের দিন রাতে আমার ফোনে কল দিয়েছিল, কিন্তু আপনার অনেক জ্বর ছিল তাই আমি ফোন রিসিভ করেছিলাম। আম্মু আমাকে সব বলেছে, আর আমি আম্মুকে বলেছিলাম যে আপনি অসুস্থ, আমরা কখন রওনা দেব। তার মানে তুমি যাবে? সত্যি তুমি যাবে? দাঁড়াও, আমি বাড়ির সবাইকে জানিয়ে দিই। তাই বলে ফোন করে আম্মুকে বললাম আমরা দুপুরে ওইখান থেকে রওনা দিব। আম্মু খবরটা শুনে অনেক খুশি হয়ে গেল। আমি আমার জামা কাপড় ব্যাগে গোছাতে লাগলাম। তিথি ওর সব জামা কাপড় ব্যাগে নিয়ে নিল। ও যেভাবে সাজগুজ করছে তাতে মনে হচ্ছে অনেকদিন থাকার উদ্দেশ্যই বাড়ি যাচ্ছে। এ তো দেখি মেঘনা চাইতে জল, যাক ভালোই হবে।
কিছুদিন একসাথে থাকার পর সবকিছু ঠিকঠাক হয়ে যেতেই পারে। এতদিন তিথির প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হয়েছে। আমার ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে আর ভালোই লাগে না। অফিসে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, কিন্তু ওদের ভালোই লাগে না। দুপুরে খাওয়া শেষ করে শাশুড়ি আম্মার কাছ থেকে বিদায় নিলাম। অবশ্য শাশুড়ি আম্মাকে আমাদের সাথে আসতে বলেছিলাম, কিন্তু আসলোই না। তাই আমরা দুইজনই গাড়িতে উঠে বসে পড়লাম। অনেকটা রাস্তা একা ড্রাইভিং করতে হবে, তাই কিছুটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিলাম। ওকে পেছনের সিটে বসতে বললাম, কিন্তু সামনের সিটে বসলো। ভালো করে সিট বেল্ট বেঁধে যাত্রা শুরু করলাম। কিছু দূর যেতেই সালিম ফোন দিল মাঝ রাস্তায়, তাই রিসিভ করলাম না। সন্ধ্যার দিকে বাড়ি পৌঁছে গেলাম। আমাদেরকে কাছে পেয়ে মা বোন মহা খুশি। আম্মু তিথিকে বড় মেয়ের মতো দেখে, তাই তার আনন্দই অন্যরকম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সালিমকে কল দিলাম। সালিম আমাকে ওদের বাড়িতে যেতে বললো, তাই দেরি না করে সোজা ওদের বাড়িতে চলে গেলাম। দুজনে ছাদে চলে গেলাম। আমি সালিমকে সবকিছু খুলে বললাম। সালিম বলল, দোস্ত সবকিছু ঠিক হয়ে যাবে, অল্প কিছুদিনের মধ্যে। তুই আর ভাবি নিজেদের মধ্যে একটু বেশি সময় দিবি, তাহলে ভালো হবে। পারলে আগামীকাল তোর অফিস দেখিয়ে নিয়ে আসিস, দেখবি অনেক খুশি হবে। দুজন প্রাণ খুলে আড্ডা দিলাম ছাদে, সিগারেট তো আছেই। সালিমদের বাড়ি থেকে রাতের খাবার খেয়ে নিলাম। সময়টা অনেক আনন্দে কাটালাম। বাসায় ফিরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সোফায় বসলাম। আমার বউটা খাবার বেড়ে বসে আছে। আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে, তাই আম্মু আর ছোট বোন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও আমার কাছে এসে বলছে, আপনি খাবেন না? চলেন একসাথে খেয়ে নেই। আমি বললাম, আমি তো সালিমদের বাসা থেকে খেয়ে আসছি, তুমি না খেয়ে বসে আছো কেন? তিথি বলছে, না মানে আব্বু যখন বেঁচে ছিল তখন আব্বু না খেলে আম্মু খেত না, আব্বু আর আম্মু একসাথেই খেত তাই। কিন্তু আমি আর তুমি তো সেরকম না। আজ না হয় কাল তো তুমি চলেই যাবা। আর আমার কথাটা রাখার জন্য তোমাকে অনেকটাই ধন্যবাদ। তোমার জন্য অনেকদিন পর মার ছোট বোনকে হাসি খুশি দেখতে পেয়েছি, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার কাছে ঋণী। যদি কোনোদিন তোমার কোনো প্রয়োজনে লাগে আমাকে ডাকবা, আমার জীবন দিয়ে হলেও দেব। কি আপনি এসব কি বলছেন? আপনার আম্মু আমার আম্মু না? আমার আম্মুর হাসি মুখ আমার দেখতে ইচ্ছে করে না? আপনি আসলে অনেক খারাপ, কিছুই বোঝেন না, না বোঝার চেষ্টা করেন না। দিদির সাথে হালকা মনোদ্বন্দ্ব হলো। ও আমার সাথে আর কথা না বলে ওয়াশরুমে চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বিছানার মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। দুজন দুই দিকে ফিরে শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে আমার মনে পড়লো ও তো রাতে না খেয়ে শুয়ে আছে। আমি বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে রেখে ডাইনিং থেকে একটা প্লেটে খাবার নিয়ে চলে এলাম। ওর হাত ধরে উঠানোর চেষ্টা করলাম, কিন্তু ও উঠছে না। মনে হয় একটু বেশি রাগ করেছে। রাগ ভাঙানোর জন্য কান ধরে উঠবস করতে লাগলাম কয়েকবার। তারপর সে হেসে দিল। তখন হাত ধরে উঠালাম। আমি ওকে খাইয়ে দিতে লাগলাম, কিন্তু ও আমার হাতে না খেয়ে নিজে নিজেই খেলো। কি জানি কি হলো, আমিও নিজে বলতে পারবো না। আসলে আমার এই কাঁচা মাথায় মেয়েদের মন বোঝা সম্ভবই না। ওর খাওয়া দাওয়া শেষ হলে আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। ও লাইট অফ করে শুয়ে পড়লো। আমি আস্তে আস্তে বলছি, কাল আমার সাথে অফিসে যাবা? অনেক ঘোরার জায়গা আছে আমাদের অফিসে, তোমার খুব ভালো লাগবে। আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। তাই একরকম ধরে নিলাম হয়তো সে যাবে না। ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি এখন আর 8টার সময় ঘুম থেকে উঠি না, প্রতিদিন 6টার সময় ঘুম থেকে উঠি, কারণ আমার অফিস 8টা থেকে। সকালে ফোনের অ্যালার্মের শব্দ শুনে উঠতে যাব, কিন্তু উঠতে পারছি না। কে যেন আমাকে শক্ত করে ধরে আছে। চোখ মেলতে দেখি তিথি। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ছাড়াতে পারলাম না। যেহেতু অফিসে যাওয়া লাগবে, তাই বাধ্য হয়ে ওকে ডাক দিলাম। কয়েকবার ডাকার পর উঠে লজ্জা পেয়ে রুম থেকে বাইরে চলে গেল। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নাস্তা করতে চলে এলাম। হালকা নাস্তা করে ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম। গাড়ির কাছে যেতে দেখি ও সেই কালো শাড়িটা পরে আসছে। আমি ভেবেছিলাম ও হয়তো যাবে না, কিন্তু ঠিক তার বিপরীত ঘটলো। আসলে তিথি যা বলে তার ঠিক উল্টোটাই করে। আমি গাড়িতে উঠতে বললাম, তো উঠছে না, কি যেন ভাবছে। আমি ওর কাঁধে হাত দিতে লাফিয়ে উঠলো। কি যে ভাবছে, তারপর গাড়িতে উঠে পড়লো। আমরা অফিসে চলে গেলাম। একে একে অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। সবকিছু খুব উপভোগ করছে। যেহেতু অনেকদিন পর অফিসে আসছি, তাই আজকে একটু সবকিছুর হিসাব নেওয়া লাগবে। আমি তিথিকে গেস্ট রুমে রেখে আসলাম। বললাম, তুমি এখানে ঘন্টাখানেক অপেক্ষা করো, আমি কিছু কাজ শেষ করে আসছি। এখানে টিভি আছে, দেখো। আর যদি ভালো না লাগে তাহলে আমার রুমে চলে এসো। আমার অফিসের হিসাব রক্ষক একটা সুন্দরী মেয়ে, ওকে আমার রুমে ডাক দিলাম। আমি ওর কাছ থেকে সব হিসাব বুঝে নিচ্ছি। কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল নিজে বুঝলাম না। হঠাৎ কোন রকম দরজা নক ছাড়াই কে যেন রুমে প্রবেশ করলো। তাকে দেখি তিথি। আমি হিসাব রক্ষক মেয়েটাকে চলে যেতে বললাম। মেয়েটা চলে যেতেই তিথি আমার শার্টের কলার ধরে বলছে, ওই মেয়ের সাথে এতক্ষণ কি করছিলেন? আমি আপনাকে না বলছি কোনো মেয়ের সাথে মেলামেশা করবেন না? আমি ওকে রাগানোর জন্য বললাম, ওই মেয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে। একথা শোনার পর তিথি চোখ মুছতে মুছতে অফিস থেকে বেরিয়ে গেল। আমি পেছন থেকে অনেক ডাকলাম, কিন্তু কোনো কথাই শুনছে না। আমি একরকম বাধ্য হয়ে ওর পেছনে পেছনে যেতে লাগলাম। অফিসের কর্মচারীরা আমার অবস্থা দেখে হাসাহাসি করছে। নিচে যেতে তিথি অটোতে উঠে চলে গেল। আমি আবার আমার রুমে এসে কাজে মন দিলাম।
কাজ শেষ করতে করতে রাত 8টা বেজে গেল। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমি সোফায় বসে পড়লাম। দেখি তিথি ওর সব কাপড় গুছিয়ে নিচ্ছে। আমি যেই বলছি কোথাও কি যাবা, ও ফুফে ফুফে কাঁদছে আর বলছে, আমি বাড়ি চলে যাব কাল। এই বাড়িতে আর কিসের জন্য থাকবো? সব তো আপনি আজ শেষ করে দিলেন। আপনার অন্য জায়গায় সম্পর্ক আছে সেটা আপনি আগে বলবেন না, তাহলে আমি আর কষ্ট করে আসতাম না। আমার আরো কত জায়গায় সম্পর্ক আছে, আমি যেখানে যাই সেখানে সম্পর্ক গড়ে ওঠে। এই বলে আমি হাসতেছি আর ও আস্তে আস্তে চাপা গলায় কাঁদছে। ওকে রাগাতে আমার বেশ ভালোই লাগছে। আমি নিচে গিয়ে আম্মুর সাথে খেয়ে নিলাম, আর আম্মু বলল তিথি এখনো খায় নাই। তাই ওর খাবার নিয়ে উপরে চলে আসলাম। খাবার রুমে নিয়ে এসে রেখে দিলাম, বললাম খেয়ে নিও। এই বলে আমি ছাদে চলে গেলাম। ছাদে যেতে আমিনুরের ফোন। দোস্ত, আমি দেশে চলে আসছি, কাল আমার বিয়ে, তুই আর ভাবি চলে আসিস প্লিজ। আমি বেশি কিছু না বলে ফোনটা কেটে দিলাম। আমি একা একা ছাদে বসে আছি, এমন সময় তিথি এসে আমার পাশে বসে পড়লো আর বলছে, ওই মেয়ের সাথে সত্যিই আপনার কিছু আছে? আমি বললাম হ্যাঁ। আমার হ্যাঁ সূচক বাক্য শুনতে আরো কেঁদে দিল। আমি এখন বুঝতে পারছি যে তিথি আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এত শীঘ্রই সবকিছু ঠিকঠাক করতে ইচ্ছা করছে না। ওকে কাঁদাতে ভালোই লাগছে, কিন্তু পাগলিটা ধরা দিচ্ছে না, নিজেকে খুব চালাক ভাবে। আমি বললাম, আচ্ছা তুমি কাঁদছো কেন? তুমি আমাকে ভালোবাসো না তো? আর তুমি তো কিছুদিন পর চলে যাবে, এত মায়া বাড়িয়ে লাভ আছে কি বলো? এই বলে আমি নিচে চলে গেলাম। মেঝেতে একটা চাদর পেতে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। তিথি রুমে এসে আমার ফোনে ঘাটাঘাটি করছে, দেখলাম কিন্তু কিছু বললাম না। তারপর আমার পাশে শুয়ে পড়লো, আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশেও নেই, বিছানায় ঘুমিয়ে আছে। নিজেকে খুব চালাক মনে করে আমি ঘুম থেকে উঠে রেডি অফিসে চলে গেলাম। আজ কোনো মতে বেশের আমিনুর বিয়ের ফাংশনে চলে গেলাম। তিথিকে নিলাম না, এসব দেখে যদি ওর খারাপ লাগে তাই ওকে আনলাম না। আমিনুর আমার কাছে কয়েকবার শুনেছে আমি বলছি ও অসুস্থ, তাই আর কিছু বলে নাই। আমিনুর বিয়েতে এসে আমি পুরাই অবাক। আমার ভার্সিটির বান্ধবীর সাথে আমিনুর বিয়ে হচ্ছে। আমি বৈশাখীকে জিজ্ঞাসা করলাম, কি রে হারামি, কবে থেকে এসব শুরু করছিলি? আমাকে তো বললি না। আমার বান্ধবী লজ্জা পেয়েছে, মুখ লাল হয়ে গেছে, কোনো কথাই বলছে না। খাওয়া দাওয়া শেষ করে ওদের সাথে কিছু সময় কাটিয়ে সবাই বাসায় চলে আসলাম। রুমের ভিতরে প্রবেশ করে দেখি তিথি ঘুমিয়ে আছে। ওর মুখের উপর একটা মশা বসে আছে। ওর পরিষ্কার মুখটায় দাগ লাগিয়ে দিবে আমি আস্তে আস্তে করে একটা থাপ্পড় দিলাম। সাথে সাথে তিথি ঘুম থেকে উঠে পড়লো। আমি বললাম, তোমার মুখে একটা মশা বসছিল, তাই আমি সেটা মারতে গিয়েছিলাম। ও আর কিছু বললো না, আবার শুয়ে পড়লো। কিন্তু অন্যান্য দিন তো তেলে বেগুনে জ্বলে ওঠে। সারাদিন অনেক পরিশ্রম করছি তো তাই ক্লান্ত, নিচে ঘুমাতে ইচ্ছে করছে না। ওকে না বলে খাটের উপর ঘুমিয়ে পড়লাম। সকালে কেমন যেন একটা শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখি তিথি ব্যাগ গুছিয়ে নিজে রেডি হয়ে বসে আছে। আমি উঠতে বলছে, আমাকে আম্মুর কাছে দিয়ে আসেন। আমি বললাম, কেন? ও বলছে, আপনি আমার কোনো কথা শোনেন না, আপনার সাথে আমি আর থাকবো না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ওকে বোঝানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই বুঝছে না, কোনো কথাই শুনছে না। আমি অফিসের ম্যানেজার কাছে কল করে বললাম আজকে আমি অফিসে আসতে পারবো না। সকালে নাস্তার জন্য আমি তিথিকে নিয়ে খাবার টেবিলে চলে গেলাম। খাবার টেবিলে বসতে আম্মু বলছে, সাগর, আমার আর একা একা বাড়িতে ভালো লাগে না। আমি বললাম, তিথি তো আছে। আরে সেটা না, বাড়িতে একটা বাচ্চা কাচ্চা না থাকলে ভালো লাগে বল বাবা? তো সারা বাড়ি মাথায় করে রাখে, আমি আর কয়দিন বাঁচবো বল বাবা, যদি নাতিপুতির মুখ না দেখি? আমি বললাম, তিথি তো আছে এখন। মা বলছে, আম্মুর কথা শুনে তিথির মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আমি আম্মুকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আজকে অফিসে যাচ্ছি না, আমার বউকে নিয়ে একটু বাইরে যাব, ওর নাকি মন খারাপ। আম্মু বলছে, আচ্ছা বাবা যা, আসার সময় আমার জন্য পান নিয়ে আসিস, আজ সকালে ফুরাই গেছে। তোর করিম চাচা গ্রামের বাড়িতে চলে গেছে, তাই তোকে বললাম। আমি আম্মুকে বললাম ঠিক আছে। তিথিকে নিয়ে একটা লেকের পাড়ে চলে গেলাম। জায়গাটা আমার খুব ভালো লাগে। যখন মন খারাপ হয় তখন এই জায়গা লেকের পাড়ে এসে বসে থাকি। কিছুক্ষণ বসে থাকার পর এমনিতেই ভালো হয়ে যায় মন। আমি তিথিকে জিজ্ঞাসা করলাম, জায়গাটা তোমার কাছে কেমন লাগছে বলো? ও বলল, ভালো। ও মন খারাপ করে একপাশে বসে আছে। আমি কথা বলে ও দু একটা কথা বলছে, আর না বলে বলছে না। আমি বাসা থেকে মনে মনে ঠিক করছি ওকে প্রপোজ করব, তার জন্য অবশ্য একটা গোলাপ ফুলও আনছি, কিন্তু এখন সাহস হয়ে উঠছে না। আসলে আমি আগে নিজে থেকে কাউকে প্রপোজ করি নাই তো। একবার স্কুল লাইফে একটা মেয়েকে শুধু বলেছিলাম আমি তোমাকে, তারপর আমার উপর দিয়ে একটা টর্নেডো বয়ে যায়। সেখান থেকে আমার এত ভয়, দু একবার ওর সামনে গিয়ে বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। কি যে করি, এইভাবে সময় কেটে গেল। আজ আর বলা হলো না। বাসায় চলে গেলাম। রাতে দেখি আকাশে বড় একটা চাঁদ উঠেছে, তাই ছাদে চলে গেলাম চাঁদ দেখতে। দেখি তৃতীয় ছাদে বসে আছে, ওর পাশেই গিয়ে বসলাম।
মনে মনে ভাবছি এখন বলে দেই। হঠাৎ করে ওর সামনে গিয়ে চোখ বুজে বলে দিলাম। তারপর এক দৌড়ে রুমে চলে আসলাম। তিথি আমার সামনে এসে শুধু হাসছে, কিন্তু আমার খুব ভয় করছে। হাসি থামিয়ে তিথি বলছে, আপনি ওইভাবে দৌড় দিলেন কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আমার পাশে এসে বলছে, আপনি সত্যিই আমাকে ভালোবেসে ফেলেছেন। সারা জীবন আমার হাত ধরে রাখতে পারবেন? আমি বললাম, আমি তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। তোমাকে না দেখলে আমার ভালোই লাগে না। তুমি সামনে না থাকলে আমি তোমাকে অনেক মিস করি। এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি, একটু না অনেক। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তোমার হাত ধরে রাখতে চাই, যদি তুমি সুযোগটা দাও। তিথির দিকে তাকিয়ে দেখি ওর চোখ দিয়ে অশ্রু ঝরছে, পাহাড়ি ঝর্ণার মতো। আমি নিজে হাতে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, কোনোদিন তোমার চোখে পানি আসতে দেব না। তিথি কোনো কিছু না বলে আমার বুকে মুখ লুকালো, আমাকে জড়িয়ে ধরে আছে, অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। ওর চোখের পানি আমার শার্ট ভিজে গিয়েছে। হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে বলছে, অফিসের ওই মেয়েটার সাথে। আরে ওর তো আগে বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে, আর ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক। আমাকে ভাই বলে ডাকে, তাই বলে হাসছি। এই কথা শোনার পর আমার বুকে মারতে লাগলো, তারপর আবার জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি বলছি, আম্মু যেটা বলছিল ওইটা কি হবে? ও বলছে, কোনটা? আরে খাবার টেবিলে যেটা বলছিল আমাদের বেবির ব্যাপারে। আপনি চুপ করেন তো, আপনার মুখে কিচ্ছু আটকায় না। তুমি আমার সাথে আর আপনা আপনি করে কথা বলবা না, এখন থেকে তুমি বলবা, না হলে আমি তোমার সাথে কথা বলবো না। তুমি বলো না প্লিজ। তুমি? ও, বউয়ের মুখে তুমি ডাক শুনতে যে কি মজা লাগছে। আচ্ছা, আমাদের তো সেদিন বাসরাত হয়নি, আজকে কি? এই একদম না কিন্তু। আমি আস্তে আস্তে ওর কাছে যেতে লাগলাম। তারপর যেটা হলো সেটা সেই বইয়ের পাতায় 778 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে নেন। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এখন আমাদের একটা 4 বছরের মেয়ে আছে, ওর নাম রিমি। রিমি বাড়িটা মাতিয়ে রাখে সবার চোখের মনে। আমার ছোট বোনেরও ভালো জায়গায় বিয়ে দিয়েছি। আমি রিমিকে নিয়ে সারাদিন পড়ে থাকি। তিথি আর আমার মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়, কিন্তু কেউ কারোর সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। মিনুরের সাথে বন্ধুত্বটা আগের মতো যাচ্ছে দিন দিন। শুধু আব্বু নেই, যার আব্বু নেই সেই বুঝে বাবা না থাকার কি কষ্ট। সো দর্শক বন্ধুরা, আপনাদের যাদের বাবা আছে তারা বাবা বেঁচে থাকতে তার যত্ন নিন, তার সেবা করুন, তাকে ভালোবাসুন, সাহায্য করুন, তার পাশে থাকুন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। সো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, পরবর্তীতে আপনি কি ধরনের গল্প পেতে চান সেটিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। সো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের প্রেমের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে পরবর্তীতে অসাধারণ সকল ভালোবাসার গল্প পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।